শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করার পর তার সান্নিধ্য প্রাপ্তির প্রচেষ্টার পর একটু একটু করে আভাসের মতন আমাদের কাছে অ্যাপিয়ার করছে, আমরা বুঝতে পারছি পরিবার তৈরি হয় একটি পুরুষ এবং একটি নারীর সম্মেলনের মধ্য দিয়ে। আর নারী কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর অসাধারণ শব্দমালা ব্যবহার করছেন। তুমি সমুদ্রের ঢেউ দেখেছো? সমুদ্রের ঢেউ এরকম করে ওঠে, আর সমুদ্রের ঢেউ যখন এরকম করে ওঠে শ্রী শ্রী ঠাকুরের ভাষায় এটা হচ্ছে উদ্বেলিত রূপ। আর সমুদ্রের ঢেউ এরকম করে পড়ে, যখন এরকম করে পড়ে যায় সেটা হচ্ছে অববেলায়িত রূপ। এই যে উদ্বেলিত রূপ এবং অববেলায়িত রূপ, এই উদ্বেলিত রূপকে বলা হয় পুরুষ আর অববেলায়িত রূপকে বলা হয় নারী। ঋষিরা এটা বলেছে নারায়তে ইয়াসা, অর্থাৎ নারী মানে যেখানে মানুষ প্রকৃত বিশ্রাম পায়, জীবন পায়, যেখান থেকে জীবন স্প্রাউট করে। আমার প্রথম বাড়ি কোনটা? আমি প্রথম কোন বাড়িতে আশ্রয় নিয়েছি? কোন বাড়িতে? কোথায় আশ্রয় নিয়েছি? কোথায় আশ্রয় নিয়েছি? কেমন করে আশ্রয় নিয়েছি? এখন বিজ্ঞানী বৃন্দ বলবেন বাগুইয়াটি আমার প্রথম বাড়ি নয়, আমার প্রথম বাড়ি আমার মাতৃ জঠর, আমার প্রথম হোম আমার মার জঠর, আমি সেখানে প্রথম আশ্রয় পেয়েছি। তাহলে মাটির সঙ্গে ম্যাটারের রিলেশন, মাটির সঙ্গে ম্যাটারের সম্পর্ক, যে কোনো জমিতে যে কোনো জায়গায় যে কোনো সময় চাষ করা যায় না, যে কোনো সময় যে কোনো জমিতে যে কোনো ফসল লাগানো যায় না। সুতরাং জমিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়, জমির জো হলো কিনা ভালো করে নজর করতে হয়, জমির উর্বরতার সঠিক সম্যক বিহিত কিনা তাকে বিশ্লেষণ করতে হয়। এই জমির সঙ্গে বীজের যে সম্পর্ক, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দি ফার্স্ট ম্যান, তিনি এই প্রেজেন্ট সিভিলাইজেশনে প্রথম উচ্চারণ করলেন যে মাটির সঙ্গে মায়ের একটা সম্পর্ক আছে, আর মাটির সঙ্গে মায়ের যেমন সম্পর্ক তেমনি পরিবার বিনির্মাণ করতে গেলে পরে বীজের সঙ্গে মায়ের একটা সম্পর্ক আছে। আর যে কোনো বীজ যে কোনো জমিতে যেমন লাগানো যায় না, যে কোনো মাটি, যে কোনো মা, যে কোনো মেয়ে, যে কোনো পুরুষ, যে কোনো বাবা, যে কোনো স্বামীর সঙ্গে সম্মেলন করা যায় না। এখানে ক্লাসিফিকেশন আছে। শ্রীমদ্ ভগবত গীতায় যে কথা উচ্চারিত হয়েছিল, এই শীর্ষক বিষয়ের সঙ্গে যে বর্ণাশ্রমের সম্পর্ক আছে, চতুর্বর্গ মায়া সৃষ্ট কিসে? গুণ কর্ম বিভাগ আসা। বিজ্ঞানীকে বিশ্বাস করে আমার শরীরে রক্ত লাল, যে কজন লোক বসে আছেন প্রত্যেকের শরীরে রক্ত লাল। এখনই যদি আমার শরীরে রক্তের প্রয়োজন হয়, আপনারা যে কেউ রক্ত দিলে পরে যারা ডক্টর, যারা ফিজিশিয়ান, তারা রক্ত দিতে দেবে না, বলবে আগে RH ফ্যাক্টর দেখতে হবে, আগে গ্রুপ দেখতে হবে, AB O। যে কোনো রক্ত লাল রক্ত দিলে পরে সেটা হওয়া সম্ভবপর নয়। এটা বিজ্ঞানীকে এখনো ডিফাই করেনি, ডিসকার্ড করেনি। সুতরাং এর সঙ্গে যে বর্ণাশ্রমের সম্পর্ক আছে এই শীর্ষক বিষয়ের সঙ্গে আমরা বুঝতে পারলাম ঠিক যখনই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্য স্ট্যান্ডার্ড আমাদের কাছে প্রতিভাত হলেন, যার সান্নিধ্য সামীপ্যের মধ্য দিয়ে এই বর্তমান সিভিলাইজেশনে সৎসঙ্গ দি অনলি স্পিকার, যেখান থেকে মানুষ বলছে, যেখান থেকে মানুষ জানাচ্ছে। রক্ত যেমন যখন তখন যেভাবে সেভাবে খুশি ব্যবহার করা যায় না, বিয়েও ঠিক যখন তখন যেমন খুশি তেমনভাবে বিয়ে দেওয়া যায় না। আর তা যদি দেওয়া হয় তাহলে পরে বিপর্যয় অনিবার্য। যেমন উত্তরাখণ্ডে যোশী মঠ বসছে, যেমন মাথার উপরে নীল আকাশের ওজন লিক করছে, যেমন পায়ের নিচের মাটির কন্টিনেন্টাল প্লেটে ডিসইন্টিগ্রেশন দেখা দিচ্ছে, যেমন বাতাসে বারুদের গন্ধ ভাসছে, যেমন আমাদের সীমান্তে একদিকে চায়না একদিকে পাকিস্তান ঘাড়ের ওপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেমন ইউক্রেনের ওপরে রাশিয়ার থাবা পড়ছে, একই সঙ্গে একটা যুদ্ধ গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির ভেতরে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। টাকার মূল্যমান কমছে, ফুয়েলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। একটা বিশাল বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে সমস্ত বিশ্বের দেশগুলোর থরহরি ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছে। কে করেছে? কে করেছে? ভগবান করেছে, ধর্ম করেছে, গুরু করেছে, ঈশ্বর করেছে। কে করেছে? আমরা যদি সন্ধির সহায়কে আশ্রয় এবং অবলম্বন করি, খুঁজতে খুঁজতে গিয়ে দেখব মানুষ করেছে। আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখব মানুষ করেছে। কোন মানুষ করেছে? কোন মানুষ করেছে? এই পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে কে? মানুষ করেছে।
এই মানুষ করেছে। অথচ আমাদের ঋষিরা কি বলেছেন, ভর্গো দেবস্যা ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ, এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তোমার ধী এবং মহিকে প্রকৃষ্ট রূপে প্রেরণ করো। একটা পরিবারের ভেতর থেকে এটা ইভলভ করেছে, একটা পরিবারের ভেতর থেকে এটা স্প্রাউট করেছে। এই ধী এবং মহিকে আহরণ করেছে, অর্জন করেছে, গ্রহণ করেছে, বরণ করেছে কে? একটি নারী। সুতরাং এই উদ্বেলিত এবং অবহেলিত রূপ, যেখানে বিহিত বিশ্রাম পায়নি, যেখানে বিহিত মার্গ উন্মোচন হয়নি, যেখানে বিহিত সম্যক সম্মেলন ঘটেনি, সেখানেই একদিকে এগ্রিকালচারাল বিপর্যয়, একদিকে ইন্ডাস্ট্রিয়াল বিপর্যয়, একদিকে ইকোনমিক্যাল বিপর্যয়, একদিকে এনভায়রনমেন্টাল বিপর্যয়। সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা থরহরিকম্পের মতন কাঁপতে শুরু করেছে। সুব্রতকে ধন্যবাদ দিচ্ছি, বলপাইকে ধন্যবাদ দিচ্ছি শীর্ষক বিষয়কে নির্ণয় করার জন্য। সুতরাং সৎসঙ্গ দি অনলি প্ল্যাটফর্ম। হোয়াট ইজ সৎসঙ্গ? সৎসঙ্গ কোনো ইনস্টিটিউশন নয়, কোনো আশ্রম নয়, সৎসঙ্গ কোনো প্রতিষ্ঠান নয়। সৎসঙ্গ কি? ঠাকুর অনুকূল চন্দ্রের জননী, পূজনীয়া জননী মনমোহিনী দেবী যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ইন দ্য ইয়ার 1924, আফটার 24th মে, 24শে মের পরে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সরাসরি প্রস্তাব দিচ্ছেন, এখানে বই বিক্রি হচ্ছে, আপনারা দেখে নেবেন বইটা পড়ে। সঙ্গে সঙ্গে ঠাকুরকে বললেন যে এখানে একটি লোককল্যাণ যজ্ঞ উৎপন্ন করবার জন্য প্রতিষ্ঠান দরকার। তার গর্ভধারিণী পূজনীয়া জননী মা বললেন সঙ্গে সঙ্গে, অনুকূলের নাম সৎসঙ্গ দে, তাহলে হুজুরের নাম আমার সব সময় মনে থাকবে, সৎসঙ্গ সব সময় মনে থাকবে। মান্যতা কাকে বলে? অনুসরণ কাকে বলে? সন্ধিচ্ছা কাকে বলে? দ্য স্ট্যান্ডার্ড অনুকূল চন্দ্র তিনি এক মুহূর্তের জন্য, একটা পলের জন্য, একটা সময়ের জন্য দ্বিরুক্তি দ্বিধা সময় ক্ষেপণ করেননি। সঙ্গে সঙ্গে বলেন মা যা করছে তাই নাম দেন, সৎসঙ্গ নাম দিন। এই সৎসঙ্গ অনেক নাম আছে। যোগদানন্দ পরমহংস দেবের নাম সৎসঙ্গ, আগ্রা দয়ালবেগের নাম সৎসঙ্গ, পাঞ্জাব ব্যাস সৎসঙ্গ, স্বামীবাগ সৎসঙ্গ, প্রচুর সৎসঙ্গ আছে। সদ্গুরু সৎসঙ্গ, দয়ানন্দ সরস্বতী সৎসঙ্গ, প্রচুর সৎসঙ্গ আছে। কিন্তু এই সৎসঙ্গের সঙ্গে অন্যান্য সৎসঙ্গের ইনফ্রাস্ট্রাকচারাল পার্থক্য বা তফাৎ কি? ঠাকুর অনুকূল চন্দ্র বাধ্য হলেন একটি বাণীর ভেতর দিয়ে তার ডেফিনেশন দিতে, তার সংজ্ঞা নিরূপণ করতে। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তিনি সৎসঙ্গী এবং সৎসঙ্গ। সুব্রত আজকে নির্ণয় করেছে সৎসঙ্গীদের দায়িত্ব, কর্তব্য পরিবার এবং পরিবেশের প্রতি কী। সুতরাং আমরা সেই সন্ধিচ্ছার সূত্র ধরে অন্বেষণ করতে করতে পৌঁছচ্ছে ধীরে ধীরে আমাদের উপসংহার পর্বে। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই একমাত্র সৎসঙ্গী বলে পরিচিত হবেন। আর তা না হলে কি হবে? যখন কোনো পার্সন, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে সতে সংযুক্তির চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, আমরা রেজাল্টেন্টে কি বলবো? স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। সঙ্গে সঙ্গে সত্যানুসরণ থেকে খুঁজে বার করব, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। এরা যে কিছু বানাতে পারে, যে কোনো দল বানাতে পারে, গোষ্ঠী বানাতে পারে, আশ্রম বানাতে পারে, সেখানে দুর্নীতি হতে পারে, সুনীতি হতে পারে, অনেক কিছু তছরূপ হতে পারে, হতেই পারে, কিন্তু সেটা সৎসঙ্গ বলে চিহ্নিত হবে না। সৎসঙ্গ চিহ্নিত হবে আপনি হাত পাতুন, আপনার হাতে ডিপ ফ্রিজ থেকে একটা বরফের দলা হাতে দিলাম, আপনি যদি ঠান্ডা অনুভব না করেন ওটাকে বরফ বলবে কেউ? কেউ বরফ বলবে, কেউ বলবে না বরফ। আপনি হাত পাতুন, একটা আগুনের টুকরো আপনার হাতে দিলে যদি হাতে ফসকা না পড়ে, এরকম করে ফেলে না দেন, ওটাকে আগুনের টুকরো বলা যাবে? ঠিক সেম অ্যানালজিতে একটা সৎসঙ্গে যেখানে দাঁড়িয়ে থাকবে, তার মাথার চুল থেকে পা পর্যন্ত আমার পরণ পরিচ্ছদ প্রয়োজন, আমার খাদ্য পানীয় বাক্য ব্যবহার আচরণ প্রত্যেকটি একই পংক্তিতে সজল টিউনিংয়ের কথা বলছিল। একই তানে যখন সমতান সমৃদ্ধ হয়ে উঠে, সম্পূরণ সম্পোষণ সংবর্ধন করবে, হি ইজ কল্ড সৎসঙ্গী। আর এদের মিলিত সমাবেশের নাম হচ্ছে সৎসঙ্গ। সুতরাং আমরা যারা এখানে একত্রিত হয়েছি, রেয়ারচার হাউজারম্যান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছিলেন, ঠাকুর উই দ্য সৎসঙ্গীজ, আমি রেফারেন্স কোট করছি, মেবি অষ্টম অথবা নবম খণ্ড আলোচনা প্রসঙ্গে
ঠাকুর হঠাৎ করে ইন্টারাপ্ট করে বললেন, রে বল, আমরা যারা সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি, আমরা কেউ প্রকৃতপক্ষে সৎসঙ্গী হয়ে উঠতে পারিনি। কারণ সৎসঙ্গী হওয়া মানেই হচ্ছে প্রত্যেকটি অস্তিত্বের সঙ্গী এবং সাথিয়া হয়ে ওঠা। যে আমাকে পছন্দ করে না, যে আমাকে ভালোবাসে না, যে আমাকে নিন্দে করে, যে আমাকে ঘৃণা করে, ঠাকুরের বইটি, বাণী গ্রন্থটির নাম হচ্ছে তপোবিধায়না। এই দেখুন, একটি শীর্ষক বিষয়কে অবলম্বন করে কতগুলো বাণী গ্রন্থ পরিক্রমা করছি আমরা। বইটির নাম হচ্ছে তপোবিধায়না। এই বইটির মধ্যে দ্বিতীয় খণ্ডে একটি বাণী আছে যেখানে যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে, যেখানে মানুষ তোমাকে অসম্মান এবং অপমান করে, যেখানে মানুষ তোমাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেয়, তুমি জেনে রেখো সেইটি তোমার জীবনের ব্রহ্ম সাধনার প্রথম সিঁড়ি। প্রথম সিঁড়ি। দেখুন, এইমাত্র প্রার্থনায় বললাম, ধাম ধাম নিরাক্ষত চালে পাবে নিজ ঘর বাসা। তাহলে এই ধামগুলো আমার অতিক্রম যদি হয়ে থাকে, আমার মাথার চুল থেকে আমার পা পর্যন্ত একে প্রকাশ করবে, একে রেডিয়েট করবে, একে ইমানেট করবে, তা যদি না হয়ে থাকে, তাহলে আই এম এ রেজিস্টার্ড সৎসঙ্গী, আই এম এ রেজিস্টার্ড ডিসাইপল। খাতায় নাম লেখা আছে, আচরণের মধ্যে এখনো সেই স্কুলের চৌকাঠ পার হতে পারিনি, একে সৎসঙ্গে বলে চিহ্নিত করা যায় না। এর দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অস্বীকার করেননি। তিনি বলেছেন, আই এম দ্য ফুলিশ ফাদার। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আই এম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন চাইল্ড। কেমন পরিবারের প্রতি দায়িত্ব, পরিবেশের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব, কেমন ওর মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন সন্দর্শন না হলে বুঝতে পারা যায় না। বাবার সঙ্গে আমার বাবার সঙ্গে ঠাকুরের অন্যতম লীলা পরিকর, ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ গোবর মজুমদার, যিনি পাবনা তার আবির্ভাব ভূমি থেকে দেওঘরের লীলাভূমি দীর্ঘপথ পরিক্রমা করেছেন। বাবা কলকাতায় কলেজ স্ট্রিটের রাজু অ্যান্ড কোম্পানি থেকে চপ্পল কিনেছেন, হরিণের চামড়ার চপ্পল। ওই চপ্পলটা কিনে ঠাকুরের পার্লারের সামনে বাইরে যে স্লোপটা আছে ওখানে খুলে রেখে বাবা আর আমি ঢুকে ঠাকুরকে প্রণাম করেছি। ঠাকুর প্রণাম করে, বাবা যে একটু বসেন, আমি একটু ঘুরে আসতেছি বলে বেরিয়ে দেখে চপ্পলটা ভাতৃপুজো হয়ে গেছে। চপ্পলটা নেই। বাবা অনেকক্ষণ থেকে খুঁজছেন, খুঁজে খুঁজে দেখছেন চপ্পল নেই। চপ্পল নেই মানে খোঁজার পরে বাবা আমাকে বলেন, দাঁড়া একটু দাঁড়া দেখ, আমি আসি। সোজা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে এরকম হাত দিয়ে আঙুল তুলে ঠাকুরকে বলছেন, কি বানাইছেন আপনি? এটা কি বানাইছেন? ঠাকুর এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছেন, কি কি বানাইছেন? কি এর নাম দিয়েছেন কি? সৎসঙ্গ? শালা চোর, অসাধু, লুচ্চা, লফঙ্গা সব ভরে গেছে। নতুন চপ্পল কিনে সবে মাত্র বাড়ি থেকে ঠ্যাঙে, পায়ে, গলায় এইখানে খুলে একটু পেন নাম করে বাইরে বাড়ায় দিকে ভোজ্য হয়ে গেছে। শোনেন, আমি আর একটা চপ্পল এক্ষুনি কিনবো। আমার ছাওয়ালেকে এখনও সবাই চেনে না। বর্দারি খড়ের ঘরের রকের ওপরে বসায় রাখবো, ওকে কেউ ভালো করে চেনে না। এক্ষুনি আমি চপ্পল কিনে নতুন চপ্পল খুলে আবার আপনার পেন নাম করে যদি দেখি যে বেটা ঠ্যাং গলাইছে, আপনি বসে বসে দেখবেন ওর মাথার ওপরে ঠ্যাং দিয়ে আপনার সামনে পাতালে ঢুকায় দেবো। আমার নাম গোবর মজুমদার, আপনি তো ভালোই চেনেন, পাবনা থেকে দেখতেছেন। আমাকে যদি জিজ্ঞেস করেন ঠাকুরের গায়ের রং কেমন, আমি ঠিক ভেবে বলতে পারবো না, কেননা মাল্টিপুল কালার কম্পোজিশন আমি দেখেছি। ওর শরীরে মাল্টিপুল কালার কম্পোজিশন দেখেছি। খুব উৎফুল্ল, হৃদ্য, সন্দীপনী মুহূর্ত যখন হয়েছে, ওর গা থেকে অরা রেডিয়েট করছে। আর তার কালারটা কেমন জানেন? আমি যদি ভাষা দিয়ে বলি, শব্দ দিয়ে বলি, অনেকটা সাদা, নীল এবং আকাশি মিক্স করলে যেমন রং হয়, হালকা একটা অরা গোটা শরীর থেকে রেডিয়েট করছে ঠাকুরের হাতের রেখা। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাতের রেখা পাল্টায় না। আমি অন্তত কয়েকবার দেখেছি ঠাকুরের হাতের রেখা পাল্টে যাচ্ছে। হাতের এই রেখাগুলো, কালকে না পরশু দিন কোথায় বলছিলাম, ডক্টর জেসি গুপ্ত ঠাকুরকে দেখতে এসে নারী দেখছেন এরম করে। এই হাতের রেখাটা জেসি গুপ্তের চোখে পড়াতেই, তিনি একজন বড় মাপের অ্যাস্ট্রোলজার, খুব বড় মাপের অ্যাস্ট্রোলজার। ঠাকুর তার কনিষ্ঠ পুত্রের ছক জেসি গুপ্তকে দিয়ে বলেছিলেন, আপনি একটু আমার ছাওয়ালের ছকটা দেখে দেবেন। 3-4 দিন বাদে ছকটা দেখে বলেছিলেন, আপনি তো কিছু বললেন না? বললেন, এই জাতকের ইহজীবনে খাওয়া পড়ার কোনো অভাব হবে না। পরিবারের প্রতি দায়িত্ব কেমন? এই মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন বলছি, আপনারা সূত্রে মণি গণাইবর মতো মালা গেছে নেবেন। যখনই বুঝলেন যে এই জাতকের খাওয়া পড়ার অসুবিধা হবে না, তখন তিনি এক লহমায় বুঝে গেছেন জাতক কেমন, জাতকের গুণগত, বৈশিষ্ট্যগত
পরিকাঠামো কেমন তিনি পরপর এই ছেলেকে বাণী দিতে শুরু করলেন। এই বাণী থেকে ইন্সপায়ার করবে, বাণী থেকে ইফালস করবে, বাণী থেকে স্প্রাউট করবে জীবনের অভিগমনের ক্ষেত্রে পরপর ইন্সপিরেশন দিতে শুরু করলেন ছেলেকে। সেই জেসি গুপ্ত যখন হাত দেখছেন, ঠাকুরের হাতের রেখা বদলাচ্ছে দেখে নারীটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে হাত জোর করে বলছেন, ঠাকুর আমি এখনো এত পাগল হইনি আপনার চিকিৎসা করব। ঠাকুর বলছেন, আপনি বলেন কি? বলে, হ্যাঁ আমি এখনো এত পাগল হইনি আপনার চিকিৎসা করব। আপনি দয়া করে ভালো হন, আমার নাম যশ খ্যাতি প্রসাদ টাকা পয়সা বেড়ে যাক, আমি এত পাগল হইনি আপনার চিকিৎসা করব। ঠাকুর সঙ্গে সঙ্গে হাসতে শুরু করলেন এবং যারা সেই সময় ছিলেন তারা জানবেন সাক্ষী স্বরূপ ঠাকুর ভালো হয়ে গেলেন। ঠাকুরের আর ওষুধের প্রয়োজন হয়নি। যা কিছু প্রয়োজন সব কিছু তার একটা উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য প্রয়োজন। কেমন? ভদ্রলোকের নাম হচ্ছে সুশীল রঞ্জন দাস। ভদ্রলোকের নাম হচ্ছে সুশীল রঞ্জন দাস, বালেশ্বরের গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর। ঠাকুর ঘরে বড়াল বাংলোয় ঠাকুর ঘরে ঢুকছে, যেটা এখন মেমোরিয়াল বিল্ডিং, ঠাকুর ঘরে ঢুকতে যাচ্ছেন, হঠাৎ ওর বউকে নিয়ে ঢুকছে। ঠাকুর তাকে সুশীল দাসকে দেখেই বলছেন, এই তুই দিবি তো? সুশীল দাস বলছেন, ঠাকুর যখন বলছেন তখন আর আপত্তি করে, হ্যাঁ দেবো। তোর বউ দেবে? বলে, হ্যাঁ আমি যদি দিই তো বউ দেবে। তা দাঁড়া আছিস কে? বাড়ার পর। বলে, আরে এই কী কথা, কোথায় বেরোবো? এই তো সবের ঘরে আশ্রমে আসলাম। ঠাকুর বলছে, বাড়ার পর, তুই তো এইমাত্র করলে দিবি। সে বাইরে একজনকে জিজ্ঞেস করছে, কি দিতে বলছে? বলে 4000 টাকা। বলে, হ্যাঁ? বলে 4000 টাকা। আপনি 4000, আপনি বললেন বউও দেবে, বউয়ের 4000, এই 8000 টাকা দেবেন। সুশীল দাস বেরিয়ে বলছেন, দাদা জয়গুরু, ঠাকুর আমার কাছে 8000 টাকা। বলে, দাদা আগে বাড়ুন, এই দুদিন ধরে শুরু হয়েছে ঢেউয়ের মতন, আপনি আগে বাড়ুন, এখানে কারো কাছে পাবেন না, সবাই 4000-এর বলি হয়ে গেছে, উৎসর্গীকৃত হয়ে গেছে, আপনি আগে বাড়ুন। ঘুরতে ঘুরতে দীর্ঘ সময় পরে মধুপুরে এসে 100 টাকা ভিক্ষে পেয়েছে। এবং যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে কলকাতায় দিল্লি থেকে ট্রেন আসছে মেল, উনি গার্ডের কামরায় উঠে হোল নাইট মধুপুর থেকে হাওড়া পর্যন্ত গার্ডকে যাজন করছেন। হাওড়া নেমে গার্ড বলছে, নমস্কার, আপনাকে ভাড়া দিতে হবে না, আপনাকে আমি পার করে দিচ্ছি, চলে যান। বলে, আমার গুরুদেব পছন্দ করেন না, বিনা পয়সায় যাওয়া আমার গুরুদেব পছন্দ করেন না, সুতরাং বলতে কী চান? বলে, আমার এই 8000 টাকা দরকার। ইন্সপায়ার করলেন। তখন হাওড়া স্টেশনের স্টেশন সুপারভাইজার ছিলেন মিস্টার অরোরা বলে একজন। সেই অরোরাকে নিয়ে ওই টিটিদের কাছ থেকে হাওড়া স্টেশন থেকে 1200 টাকা কালেকশন করলেন। 1200 টাকা কালেকশন প্লাস আগের 100-1300 টাকা নিয়ে আমাদের গুরুভাই দাশরথী রায়, হাওড়ায় বাড়ি, তিনি সেই একই রাতে স্বপ্ন দেখছেন ঠাকুর কালো কাপড়ের আঁচল গলায় দিয়ে দাশরথীর বুকের ওপরে দাঁড়া, বলছে, তুই আমাকে 4000 টাকা দিবি? দাশরথী আগে বুকের থেকে নাবেন, দম আটকায় যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, টাকা দেবো কি করে, মরে গেলে দেবো কি করে, আগে বুকের থেকে নাবেন তারপর দেবো, দিবি কিনা? দেবো। বুকের থেকে নামে গেছে, আগে উঠে 4000 টাকা তুলে রেখে দিছে। সুশীল দাস সকালবেলা ঢুকেছে। জয় গুরুদাদা। বলে, দাঁড়ান, বসুন, আগে 4000 টাকা নিয়ে আমাকে মুক্ত করুন, কালকে মেরে ফেলছিল ঠাকুর আমাকে। বলে, কি বুকের ওপর দাঁড়ায় গেছে? বলে, 4000 টাকা দিবি? আগে সালে বার করে রেখেছি, টাকাটা নেন। এই টাকা ওই কিরণ মুখার্জিদের কাছে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে এসছে। তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের একজন এমএলএ রাজকৃষ্ণ মণ্ডল, বসিরহাটের একজনই এমএলএ আমাদের রাজকৃষ্ণ মণ্ডল। কিরণদা তখন বলছেন, ভালো হয়েছে সুশীলদা, চলুন বসিরহাট রাজকৃষ্ণদার বাড়িতে যাই। আরে আমার 8000 টাকা ভিক্ষে এইটুকু পাইছি। বলে, ওখানে হয়ে যাবে, উৎসব হচ্ছে। উৎসব হয়ে গেল, লোকজন ফিরে গেল। কিরণদা বলে, আপনার টাকা আপনি জোগাড় করুন। কিরণদাও কলকাতা ফিরে গেল। এবার সে লোক একা একা ঘুরপাক খেতে খেতে হাঁটুর ওপরে কাপড়, মোটা গেঞ্জি। একটি লোক এসে বলছে, জয়গুরু, আপনি আশ্রম থেকে এসছেন? উনি বলছেন, হ্যাঁ। আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ চলুন। কোথায় নিয়ে গেছে জানেন? হিঙ্গলগঞ্জ, সুন্দরবনে হিঙ্গলগঞ্জ। এখনকার হিঙ্গলগঞ্জ আর তখনকার হিঙ্গলগঞ্জ এক নয়। হিঙ্গলগঞ্জে নিয়ে গিয়ে রাত্রিবেলায় ওখানে থেকেছেন। তার একটি মাত্র মেয়ে সেই রাতে সিভিয়ার ম্যানিনজাইটিস, অ্যাকিউট সিভিয়ার ম্যানিনজাইটিস, রাইগার মোশন, চোখ উল্টে গিয়ে হিক্কা তুলছে। ওই হাঁটুর উপরে কাপড় পরা লোক সুশীল দাসকে বলছেন, আপনি আশ্রম থেকে এসছেন, ঠাকুরের কাছে বসেছেন, মেয়েকে ভালো করে দিন। আপনি আশ্রম থেকে এসছেন, ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের কাছ থেকে এসছেন, আমার মেয়েকে ভালো করে দিন। হোয়াট ইজ সৎসঙ্গ অ্যান্ড হোয়াট ইজ সৎসঙ্গী? আজকে নিরূপণ করতে হবে থ্রু পাওয়ার, থ্রু স্ট্রেংথ অ্যান্ড থ্রু এনার্জি। শক্তির ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। কল্যাণাশিস ডক্টরেট করেছে, কল্যাণাশিসের ডক্টরেটের বিদ্যা যদি ওর আচরণের মধ্যে দিয়ে না বেরোয়, আমরা ওকে অ্যাপ্রিসিয়েট করবো না। ইজ এ ডক্টরেট। দেবদ্যুতি হেডমাস্টার যদি ওর অ্যাডমিনিস্ট্রেশন হেডমাস্টার লাইক না হয়, আমরা ওকে অ্যাপ্রিসিয়েট করবো না। হি ইজ এ হেডমাস্টার।
সেম অ্যানালজিতে কোনো সৎসঙ্গ যদি শক্তি প্রদর্শন করতে না পারে, সেম অ্যানালজিতে কোনো সৎসঙ্গীর আচার ব্যবহার আচরণ চলন চরিত্র শক্তি যদি রেডিয়েট না করে, তাকেও সৎসঙ্গী বলে সমাজ সংসার পরিবেশ অ্যাপ্রিসিয়েট করবে না। ইজ এ রেজিস্টার্ড ডিসাইপল, অনলি রেজিস্টার্ড ডিসাইপল হিসেবে থাকবে। সমাজ তার মূল্য দেবে না, গুরুত্ব দেবে না, পাতা দেবে না, ঝরা পাতার মতন একদিন হাওয়ায় উড়ে চলে যাবে। শিকড় চাই মাটির নিচে। সুশীল দাস হাঁ করে তাকিয়ে আছেন, হাঁ করে তাকিয়ে আছেন, বলছেন ভালো করে দিন আমার মেয়েকে। সুশীল দাস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে একটা কম্বলে আসন নিয়ে আসুন। সারা রাত্রি ধ্যান করলো, পরের দিন সকালে সেই মেয়ে ছুটে বেড়াচ্ছে উঠোনে। সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক বলছেন আপনি এসছেন কেন? এই ব্যাপার, 8,000 টাকা আমি দিচ্ছি। সমস্ত টাকা পয়সা নিয়ে দেওঘরে, সেই ঘরে যখন সুশীল দাস ঢুকছে, প্রথম ঠাকুর আর সুশীল দাস মুখোমুখি, দ্বিতীয়বার যখন সুশীল দাস ঢুকছে, ঠাকুর এই দিকে মুখ করে বসে আছেন, ঠাকুরের পেছন দিকে সুশীল দাস ঢুকছে। ঠাকুর বুড়ো আঙুল পেছন দিকে দেখিয়ে বলছেন ও না গেলে উয়ের মেয়ে বাঁচত না, ও না গেলে উয়ের মেয়ে বাঁচত না। দেওঘরে এত দূরে দাঁড়িয়ে কি করে টের পায় কার মেয়ে অসুস্থ, কার মেয়ে ভুগছে, কার মেয়ে শরীর খারাপ মরণাপন্ন, কি করে দেওঘরে বসে বুঝবে? সে আঙুল তুলে বলছে ও না গেলে ওর মেয়ে বাঁচত না। সুশীল দাস ঘুরে সামনে এসে দাঁড়িয়ে তর্জনী তুলে বলছে আপনি কে? পরিষ্কার উত্তর দিয়ে বলছেন শীত চক্রবর্তী ছাল, অনুকূল চক্রবর্তী। মিথ্যে কথা বলছেন। আপনি কে? এই যে আশ্রম বানানো, ভিক্ষে করা, টাকা চাওয়া, মন্দির বানানো, এসব নাটক, এই সমস্ত নাটক আপনার। আপনি এসছেন নির্মাণ করবার জন্য। আমাকে যদি আপনি ওই পরিবেশে না ফেলতেন, হোয়াট ইজ নাম, হোয়াট ইজ ধ্যান, হোয়াট ইজ সুখাসন, হোয়াট ইজ ত্রিকুটি, হোয়াট ইজ বঙ্কনাল, হোয়াট ইজ ভ্রমর গুফা, আমি কখনো শব্দের অন্বেষণ করতাম না। এই সন্ধিৎসা অনেক পরে, আগে দীক্ষার সঙ্গে সন্ধিৎসা হচ্ছে হোয়াট ইজ ভ্রমর গুফা, হোয়াট ইজ বঙ্কনাল, হোয়াট ইজ ত্রিকুটি, হোয়াট ইজ ঝিঝে পোকার শব্দ, হোয়াট ইজ শব্দ, হোয়াট ইজ ধাম, এগুলো আগে সন্ধিৎসা। অনেক পরে গিয়ে এই পরিবেশের সেবা। বাড়িটা দুরকম। ফার্স্ট হচ্ছে জঠর, যে জঠরে আশ্রয় নিলাম সে যদি ওই জঠর ফার্স্ট হোম সম্পর্কে দায়িত্ব কর্তব্য পরায়ণ না হয়, ইট ইজ ইম্পসিবল তার পক্ষে এনভায়রনমেন্টের দায়িত্ব পালন করা অসম্ভব। ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বাস করেননি, এরা বিজ্ঞানী বসে আছে, বিজ্ঞানীরাও বিশ্বাস করবেন না যে প্রথম তার মাটিকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, অবজার্ভ করতে পারে না, ফার্দারেন্সে অ্যাক্সেলারেট করতে পারে না, তার পক্ষে এনভায়রনমেন্টের সেবা করা সম্ভবপর নয়। তাই ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম গুরুত্ব দিয়েছেন, অ্যাট ফার্স্ট গুরুত্ব দিয়েছেন ম্যারেজ রিফরমেশন। আর এই ম্যারেজ রিফরমেশনের সঙ্গে সঙ্গে ইউজেনিক রিফরমেশন, ইউজেনিক রিফরমেশনের সঙ্গে সঙ্গে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন রিফরমেশন, এর বিহিত জ্ঞান না হলে পরে আমাদের পক্ষে বিনির্মাণ সম্ভবপর নয়। উই আর সো প্রাউড, আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এই কারণে। বলপাই, শম্ভু সামন্ত, সুব্রত অধিকারী, আরও আমি সবার, অনিল, এরা সব আছে, যারা সবার নাম আমি মনে পড়ছে না আমার এই মুহূর্তে, এখানে যারা থাকেন, যারা এই কেন্দ্রটিকে তৈরি করেছেন, এদের বিদ্যে বুদ্ধি, এদের যোগ্যতা, এদের ক্ষমতা, পরিচিতি খুব সামান্য, এইটুকু সামান্য। লক্ষণকান্ত সিং এখানে বসে আছেন, প্রচণ্ড পরিশ্রম করে দিনে রাতে ঝড়ে জলে বৃষ্টিতে বাড়ির ভাত খেয়ে বনের মোষ তাড়াবার জন্য লক্ষণকান্ত সিং এখানে এসছেন। আমি সংগ্রাম চকে গেছি, সেখানে দেখেছি দুর্গম পথ। আমি কালকে গিয়েছিলাম রাধাবল্লভ চক, দুর্গম পথ। উনি বলছেন জল কাদা বন্যার মধ্যে আমি এখানে গিয়ে দীক্ষা দিয়ে এসছি। এরা যে চাষটা করেছে, এদের ভেতর থেকে এই মানুষগুলো, এরা অনুকূল ঠাকুরকে দেখেনি, অনুকূল ঠাকুর কি জানে না, এরা ঠাকুরের সব বই পড়েনি, ঠাকুরের সব বই সম্পর্কে জানে না। থ্রু লক্ষণ সিং এরা ইন্সপায়ার্ড হয়েছে, থ্রু লক্ষণকান্ত এরা অনুপ্রাণিত হয়েছে, নাম করতে শিখিয়েছে, ধ্যান করতে শিখিয়েছে, ইষ্টবিধি করতে শিখিয়েছে, সস্তানি দিয়েছে। থ্রু লক্ষণকান্ত সিং একটা ব্যক্তি একটা বলপাইকে নির্মাণ করেছে। বলপাই এমনি নির্মাণ হয়নি, একটা ব্যক্তি একটা বলপাইকে নির্মাণ করেছে। আজকে বলপাই, সজল কিছুক্ষণ আগে বলছিল ত্রাণ বিতরণ করেছে অনেক পরে। বলপাই আগে নিজে নিজে নির্মিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে, তারপর ফিল করেছে পরিবেশ আমার স্বার্থ, পরিবেশ আমার আত্মীয়, প্রতিবেশী আমার জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত অস্তিত্ব। তখন গুরু তাগিদে, গুরু তৃপ্তি, গুরু খুশির জন্য ওরা অনুপ্রাণিত হয়ে তার ফার্দারেন্সের দিকে গেছে।
আজকের এই শীর্ষক বিষয়কে নিয়ে আমার বেশিক্ষণ সময় নেই। আমাকে সুব্রত সময় বেঁধে দিয়েছে, খুব অল্প সময়। আরও বেঁধে না দিলেও আমাকে নিজে নিজেই বেঁধে নিতে হতো। পায়ে বেরিয়ে পড়ে আমাকে ফিরতে হবে অনেক দূর এবং রওনা হতে হবে, রাত্রি জাগরণ করে রওনা হতে হবে। উপসংহার পর্বে ফিরছি। পরিবেশের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, যে মায়েরা বসে আছেন আপনাদের ঘাড়ের উপরে অনেক বেশি অববেলায়িত রূপ আপনারা। কি দায়িত্ব ঠাকুর বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, দেখলি তোর বাড়িতে একটা টুল, একটা চৌকি, একটা পিঁড়ির একটা পেরেক উঠে গেছে। ওই পেরেকটাকে বাচ্চাটাকে বললি এমন করে ঠুকে দিবি যাতে কারো না লাগে, কিছু না ছেড়ে তুই এটাকে ঠুকে দিবি এবং ব্যবহারযোগ্য করে দিবি, যাতে এটা নষ্ট না হয়, ব্যবহারযোগ্য হয়, কারো ক্ষতি না হয়। এর ভেতর থেকে বাচ্চাটার অবজারভেশন এবং ফার্দারেন্স ফ্যাকাল্টি স্প্রাউট করবে। তারপরেই সামনে একটু জমিতে ওকে বলবি এই জিনিসগুলো লাগালাম, একে পর্যবেক্ষণ করবি, গাছের সাথে কথা বলবি, গাছের ভাষা বুঝবি, গাছের সাথে মেলামেশা করবি। বাড়িতে গরু ছাগল এদেরকে পরিচর্যা করবি নিজে হাতে, এদের ভাষা বুঝবি, এদের সাথে ইন্টারাক্ট করবি। এদের ভাষা বুঝতে বুঝতে যে জানোয়ারের ভাষা বুঝতে পারে, সে মানুষের ভাষা নর্মালি বুঝতে পারে। রামকৃষ্ণ মঠ মিশনের এক্সপায়ার করে গেছেন স্বামী আত্মস্থানন্দজি, শিশুমঙ্গলে ভর্তি, ওর স্টেন বসেছিল। আমি ওকে দর্শন করতে গিয়েছিলাম শিশুমঙ্গলে। ডক্টর মাইতি ওর ট্রিটমেন্ট করছেন। প্রত্যেক দিন ডক্টর মাইতি জিজ্ঞেস করেন, মহারাজ কেমন আছেন, মহারাজ কেমন আছেন। এরকম যেদিনকে উনি চলে যাবেন সেই দিনও সকালে জিজ্ঞেস করছেন, মহারাজ কেমন আছেন। সেই দিন স্বামীজি ওই ডক্টরকে বলছেন, ডাক্তার তোমাকে দিয়ে আমার চিকিৎসা হবে না। বলছে কেন? বলে তুমি আমার জন্য একটা ভেটেরিনারি ডাক্তার নিয়ে এসো। তোমাকে দিয়ে আমার চিকিৎসা হবে না, একটা পশু চিকিৎসক নিয়ে এসো আমার জন্য। তুমি একই কথা বারবার জিজ্ঞেস করো, মহারাজ কেমন আছেন, মহারাজ কেমন আছেন। তুমি দেখেছো কোনো পশু চিকিৎসক কোনো গরুকে চিকিৎসা করতে গিয়ে রোজ এক কথা বলে, গরু কেমন আছো, গরু কেমন আছো, গরু কেমন আছো, রোজ জিজ্ঞেস করে এক কথা বারবার জিজ্ঞেস করছো তুমি আমাকে, এক কথা জিজ্ঞেস করো। আর আমি তো ভালো আছি, শরীর কেমন সে তুমি দেখবে। তুমি যদি শরীর বুঝতে না পারো বারবার জিজ্ঞেস করো কেন? সুতরাং এই জিজ্ঞেস করাটা একটা ধরনের অসম্পূর্ণতা। গাছ এবং জানোয়ারের ভাষা যে বাচ্চা বাড়িতে বড় হতে হতে বুঝতে পারে, চলাবলাই বলে দেয় কেমন মানুষ কিবা চায়। ফার্স্ট করণীয় হচ্ছে তার গুণাবলীকে আয়ত্ত করা। ঠাকুর বলছেন নাম করো আর ধ্যান করো, ইষ্টের যত গুণাবলী। কল্যাণ গুণ সম্পর্কে বিজ্ঞান কি বলে? প্রপার্টি, কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। What is the property, what is the quality and what is the characteristics of শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? এইটি আমাকে অধিগত করতে হবে, এইটি আমাকে পরিবারের মধ্যে বিতরণ করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং এটাকে এক্সেলারেটেড করে এর রেডিয়েশন আমার পরিবেশের মধ্যে নর্মালি স্পাউট করে যাবে। যেমন হাতে তালুর উপরে বরফ এবং আগুন আমি অনুভব করতে পারি। শ্রী ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন, দীক্ষা আছে দক্ষতা নেই, জীবন আছে তার জেল্লা নেই। এটা কখনো হতে পারে না। ঠাকুরের বাঁ পাটা ডান পায়ের উপরে তোলা আছে। ছবির দিকে তাকিয়ে দেখুন, মিলিয়ে নিন, একই রকম দেখবেন। এইখানে তামাক টানছেন, এই ডান দিকের হাতটা এরকম করে হাতের উপরে, ডান দিকে থাইয়ের উপরে, উরুর উপরে রাখা আছে। গ্রুপ গ্রুপ শব্দ হচ্ছে। আমাদের বিশু মুখার্জিদা একবার গন্ড্রিক টেপ নিয়ে এসে ঠাকুরের সামনে বাজাচ্ছেন, গ্রুপ 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 শব্দ হচ্ছে। ঠাকুর শুনতে শুনতে বলেন, কি বাজাচ্ছিস? বলেন, আপনার তামাক টানার শব্দ। আমার তামাক টানলে এম্বা আওয়াজ হয় নাকি? বলে, হ্যাঁ শোনেন না, আপনার তামাক টানার শব্দ রেকর্ড করেছি। ঠাকুর হাসলেন। সে তামাক টানার শব্দ হচ্ছে। ঠাকুর হঠাৎ লুৎফরদার দিকে তাকিয়ে বলেন, তুই কি কিছু কবি? বলেন, আমাদের গুরু ভাই ওর ছেলে হয়েছে, কি নাম রাখবো? যখন আসছে ওনাকে নিয়ে এসছি, আপনি একটা নামকরণ করে দিন। আমরা পূর্ব পাকিস্তানে থাকি, সবসময় আসতে পারি না, যোগাযোগ রাখতে পারি না, আপনি একটা নামকরণ করে দিন। ঠাকুর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে পা থেকে মাথা পর্যন্ত দেখেই বললেন, উয়ের নাম রাখ নাজার আলী। এই বলেই দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বলছেন, এই দেবী মানেটা বুঝাই দিস। দেবীদা ডিকশনারি দেখে মানেটাকে বুঝিয়ে দিলেন। আমরা কিন্তু ভেবে দেখবেন, আমরা তাকাই, আমরা দেখতে পারি না, আমরা তাকাই, আমরা নজর করতে পারি না। ওই জন্য বলি ভালো করে নজর করে, ভালো করে নজর কর। আমরা কিন্তু ভালো করে নজর করতে পারি না, ভালো করে দেখতে পারি না, আমরা তাকাই।
চোখ দিয়ে সব তাকিয়ে 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 থাকি, কিন্তু দেখতেও শিখিনি, আমরা ভালো করে নজর করতেও শিখিনি। ঠাকুর বললেন নজর আলী প্রত্যেকটি বিষয় কিন অবজারভেশন, যাকে বলা যায় যা দেখবো তার বিষয় গোড়া পর্যন্ত যেন দেখতে পাই, কিন অবজারভেশন। লক্ষণদা যখন লক্ষ্মীর বর্ণনা করছিলেন, ঠাকুর তখন বলেছিলেন ডিকশনারি দেখ মানে কি, লক্ষ্মী হয় হসন্ত, লক মানে হচ্ছে আলোচন, পা থেকে মাথা পর্যন্ত দেখা, পা থেকে মাথা পর্যন্ত দেখা। চিহ্নীকরণ মানে আইডেন্টিফিকেশন, যে একবার বুঝবো দেখবো তাকে আমি ইহজীবনে ভুলবো না, জানি না বলবো না, পারি না বলবো না, আমার দ্বারা হবে না বলবো না, প্রত্যেকটি বিষয় আমার কিন অবজারভেশন। এটা হচ্ছে নজর করার তাৎপর্য, দেখার তাৎপর্য। এইভাবে যখন বর্ণনা করা যায় তখন এই বিগ্রহকে দেখে মনে হয় লক্ষ্মীর লক্ষ্মীত্ব বোধহয় এই অস্তিত্বের মধ্যেই নিহিত হয়ে আছে, আলাদা কোনো সত্তা বা অস্তিত্ব বোধহয় নয়। সরস্বতীর যে অস্তিত্ব এখানেই বোধহয় নিহিত হয়ে আছে। এমন করে সমস্ত দেবতা এবং দেবীর এই যে গুণ মাহাত্মের কথা লক্ষণদা বর্ণনা করছিলেন, সমস্ত গুণ মাহাত্ম, গুণ চরিত্র এর ভেতরেই এই বিগ্রহের মধ্যে, এই অস্তিত্বের মধ্যে জাগ্রত হয়ে, চলন্ত হয়ে, জীবন্ত হয়ে যেন বাস করছে তার গুণগুলো, তার বিষয়গুলো যেন বাস করছে। তিনি একদিন বাণী দিয়েছিলেন সংজ্ঞা সমীক্ষা বইয়ের মধ্যে, সরস্বতীর বাগদেবীর বর্ণনা করতে গিয়ে বাণীটাতে বলছেন বিকাশ ব্যাকুল গতি যার সংস্থিতি, শব্দই যার আদি বাক, তিনি সরস্বতী। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো বিকাশ ব্যাকুল গতি বলতে আপনি কি বোঝালেন? ঠাকুর বললেন বিকাশ ব্যাকুল গতি কার? সবাই চুপ করেছিলেন। বাতাসের। বাতাস কাকে আশ্রয় করে যায়? মহাবোম তরঙ্গকে। আর মহাবোমকে যখন বাতাস বয়ে যায় বোমের ওপর দিয়ে, তখন কি হয়? শব্দ উত্থিত হয়। তাই বলা হয় শব্দই যার আদি বাক। উপনিষদও তাই বলেছেন। আকাশ জনিতে ব্রহ্ম অর্থাৎ সেই পরম পুরুষ আলাহিদা হয়ে আকাশ জনিতে ওই শব্দকে প্রেরণ করেছিলেন বলেই আকাশ জনিতে শব্দের উৎপত্তি। ঠাকুরকে দেখলে মনে হয় বাগদেবী বোধহয় তিনি, সরস্বতী বোধহয় তিনি, তিনি বোধহয় সেই লক্ষ্মীর স্বরূপ অস্তিত্ব যা আমাদেরকে শুভ মঙ্গল এবং কল্যাণের পথে নিয়ে যায়। কেমন লক্ষণদার কথা শুনলেন? তার লীলা মাধুর্য, তার রূপ মাধুর্য, তার ঘটনা মাধুর্য যখন আমরা দেখব তখন আমরা এক মুহূর্তে লক্ষণদার কথাকে হৃদয়ঙ্গম করতে পারবো। একদিন এই 10টা সাড়ে 10টার সময় হবে, ঠাকুরের ঘরে যারা বসেছেন, গেছেন, থেকেছেন, একটা কুটো পর্যন্ত, নোংরা পর্যন্ত কেউ খুঁজে দেখতে পাবেন না কোথাও একটা নোংরা আছে ওই ঘরের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুর বসে আছেন তক্তপোষে, হঠাৎ একটা খড় মাটিতে পড়লেন। আমাদের একজন গুরু ভাই ছিলেন, তার নাম পঙ্কজ সান্যালদা, তো রোগা দোহারা চেহারা, লম্বা। তিনি এসে খড়টা পরিষ্কার করে দিলেন। এরকম করে আবার একটা খড় পড়লো, একটা পাতা পড়লো, একটা কাঠি পড়লো। বারবার পড়ছে দেখে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে পরিষ্কার করতে করতে ওপরের দিকে তাকিয়ে দেখেন কোথাও একটা ফাঁকা জায়গায় দুটো চড়াই পাখি খুঁজে খুঁজে এসে কাঠ খড় কিছু দিয়ে একটু বাসা বাঁধার চেষ্টা করছে। পঙ্কজদা করলেন কি, বারবার পরিষ্কার করতে হচ্ছে এই ভেবে একটা লাঠি নিয়ে এসে ঘরটা ভেঙে দিলেন। ঘরটা ভেঙে দিয়ে সমস্ত জোড়াগুলো পড়ে গেল, ওগুলোকে বাইরে পরিষ্কার করে ঝকঝকে করে দিলেন। ঠাকুর কিন্তু চুপ করে এরকম বসে সমস্ত কর্মকাণ্ডটি প্রত্যক্ষ করছেন, সমস্তটা দেখছেন। যখন একদম পরিষ্কার করে হাতটা ধুয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন, ঠাকুর ওর দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে হাসলেন। হেসে বললেন, তুই বিয়ে করেছিস? প্রথম প্রশ্ন বললেন, তুই বিয়ে করেছিস? বলে আগে না। ওই জন্যই তোর শালা রসকস বলে কিছু নাই, তুই শালা জীবন বুঝবেই পারিস না। বাসা ভাঙলি কেন? দেখে না বারবার নোংরা করছে, বারবার সব ঘর পরিষ্কার করতে হচ্ছে। বলে বাসা বাঁধতেছে কে জানিস? ডিম পারবি, ডিম। আর দুটো চড়াই সামনের গাছে গিয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখে আছে। গল্প করা মনে হবে এখন, আমি যে কথাটা বলছি শুনলে গল্প মনে হবে। দুটো চড়াই ওই সামনের গাছে ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ডিম পারবি, ডিম। ডিম পাড়ার আগে ওরা অনেক খুঁজে পেতে এই জায়গাটা ঠিক করেছে, আর তুই সারা বাসা ভেঙে দিলি। বিয়ে করিস নাই তো, তাই রসকস বোধ নাই, সারা ডিম পাড়া কি, বাচ্চা হওয়া কি বুঝবে পারিস না।
আর ভেঙে না, আর ভেঙে না, বুঝেছ, আর বাসা ভেঙে না। খেয়াল রাখিস নোংরা যেন না হয়, লোকের যেন কোনো অসুবিধা না হয়, হাঁটে হাঁটে আসে তো খালি পায়ে, পায়ের তলে যেন কিছু না ফুটে যায়, ওই দিকে নজর রাখিস। এই যে নজর করা কাকে বলে, এই মানুষটিকে দেখলে পরে বোঝা যায়। ঠাকুরকে দেখেছি বড়াল বাংলোয় বারান্দায় বসে আছেন। এই যে আজকে দেখলাম শম্ভুর বাড়িতে ফ্যান গাললো, এক হাড়ি ফ্যান এই গরুকে খেতে দিল শম্ভুর বউ, ওরকম ঠাকুরের ওখানে ফ্যান বালতি করে রাখা হতো। দুটো গরু কি তিনটে গরু এসে বড়াল বাংলোতে রোজ ফ্যান খেয়ে চলে যেত। একদিন সকালবেলায় ওই গরুটা এসে ঠাকুর একটু উঁচুতে কয়েকটা সিঁড়ি বারান্দায় বসে আছেন, গরুগুলো মাটিতে মরাবের ওপর দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকে মাথাটা এরম করলেন। ঠাকুর গরুটাকে দেখলেন, দেখার পরে ঠাকুরও মাথাটা ঝুঁকিয়ে দিয়ে এরম করলেন। গরুটা আবার এরকম করে মাথা নাড়লো, ঠাকুরের মাথা নাড়লেন, গরুগুলো চলে গিয়ে ফ্যান খেয়ে ফিরে গেল। একজন জিজ্ঞেস করলেন, আপনি এরকম মাথা নাড়লেন কেন? ঠাকুর বললেন, গরুটা যে ডিগ্রি অফ ভাইব্রেশনে আমার কাছে বার্তা পাঠিয়েছিল, আমি সেই ডিগ্রি অফ ভাইব্রেশনে গরুটাকে বার্তা পাঠিয়ে দিলাম। একে বোঝা আমার এই মস্তিষ্কের পক্ষে সম্ভব, একে বর্ণনা করা আমার এই অস্তিত্ব দিয়ে সম্ভব এই ব্যক্তিকে বর্ণনা করা। ঠাকুর একদিন অধ্যাপক শরৎচন্দ্র হালদার এসে ঠাকুরের কাছে বসেছেন। ঠাকুর ফট করে ঝুঁকে জিজ্ঞেস করছেন, শরৎদা, আপনি কখনো আপনার মার গু দেখেছেন? শরৎদা, আগে না, আমার দেখা হয়নি। কিছুক্ষণ বাদে সৎসঙ্গের জয়েন্ট সেক্রেটারি চুনিলাল রায়চৌধুরী এসে বসলেন। ঠাকুর বললেন, এই চুনি, তুই তোর মার গু দেখেছিস? বলছে, না, আমার সে সৌভাগ্য হয়নি। ঠাকুরের চোখটা এদের মাথার উপর দিয়ে আকাশের দিকে চলে গেল। আস্তে আস্তে দুটো হাত এরকম করে তুললেন, তুলে বললেন, আমার এই হাত দিয়ে মার গু কত নাড়াচাড়া করেছি। মা যখন অসুস্থ ছিল, আমি দু হাত দিয়ে গু চটকাইছি, পরিষ্কার করেছি মার গু। আমার তখন যদি কেউ কত না, এই অনুকূল, তুই সারা গু খাবে পারিস, আমি অমৃত মনে করে মার গু খেয়ে নিতে পারতাম। মা মা মা, চোখটা দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠাকুর বলতে, মা যে কি জিনিস, মা যে কি জিনিস, মা যে কি জিনিস, বুঝায় দে লোককে, বুঝায় দে মা কি জিনিস। মা কষ্ট দেয়, মা ব্যথা দেয়, মা বুঝতে পারে না। এসব ছাল পালের দাম কি, এসব ছাল পালের মূল্য কি? Those are all vegetable entity, শুধু রক্ত মাংস হাড়ের একটা সমষ্টি ছাড়া আর কিচ্ছু না। ওই কাম হবি না। মা যে কি জিনিস আমি দেখেছি চোখে, আমি আমার এই জীবনে চোখ দিয়ে তাকিয়ে দেখেছি। আর দেখতে দেখতে বারবার আমি জানতাম না মা কি জিনিস, আমি কখনো বুঝতাম না বাবা কি জিনিস, আমি কখনো টের পাইনি মা বাবার গুরুত্ব সংসারে কেমন কতখানি। আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, তোর যদি কেউ নিন্দে করে, তোর যদি কেউ অপমান করে, তোর যদি কেউ অপছন্দ করে, গাল পারে, তোর শালা কেম্বা লাগবে, তোর কেম্বা লাগবে রে। আমি ঠাকুরের চৌকির এখানে বসে আমাকে জিজ্ঞেস করলেন এই নলটা দিয়ে, তোর যদি কেউ নিন্দে করে, গাল পরে, অপমান করে, অসম্মান করে, তোর শালা কেম্বা লাগবে কত? আমি হাত জোর করে বলেছিলাম, ভালো লাগবে না। এই পাশে দোতন বসে আছে, এরকম অনেকে বসেছেন, ও জিজ্ঞেস করতো। আমি জিজ্ঞেস করলাম একই কথা, আপনার কেমন লাগবে? বললেন ভালো লাগবে। ও জিজ্ঞেস করতো। এরকম করে ঘরের মধ্যে যত মানুষ বসেছিলাম সবাইকে জিজ্ঞেস করালেন কেমন লাগে, আমাকে নিন্দে করলে, অপমান করলে, দুঃখ দিলে আমার কেমন লাগে। সেই সময় ঘরের সবাই বলেছিলাম ভালো লাগে না। ঠাকুর সবার মতামতটা শুনে বললেন, দেখেছিস যাশালা কেউ পছন্দ করে না, যাশালা কেউ ভালোবাসে না, তো এখন আমাকে ঘরে, সংসারে, সমাজে, রাষ্ট্রে টিকে আছে কেন? হ্যাঁ, আমরা তো কেউ পছন্দ করি না আমাকে নিন্দে করুক, আমাকে গালাগালি করুক, আমাকে অসম্মান করুক, আমাকে অপমান করুক, আমরা তো কেউ চাই না, তবু টিকে আছে কেন? আমরা করি, আমরা করে ফেলি। কিছুক্ষণ পরে ঠাকুর বলছেন, ইট ইজ এ সেলফ-সেন্ট্রিক প্যাশনেট লাস্ট, এটি হচ্ছে আত্মকেন্দ্রিক প্রবৃত্তি মুখর আসক্তি। আমরা এর বাইরে বেরোতে পারি না, এর বাইরে আমরা যেতে পারি না। কেন পারি না? জন্মদিনের তাৎপর্য ঠাকুর খুব গুরুত্ব সহকারে দেখতেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্নের জন্মদিন পালন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের প্রেসিডেন্ট সুশীল চন্দ্র বসুর জন্মদিন পালন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর চাইতেন প্রত্যেক পরিবারে প্রত্যেকটি সন্তানের জন্মদিন পালন হোক। কেন? আমরা জন্মাই,
আমরা জন্মাই, আমাদের নিয়ে আসা হয়। উই আর নট অ্যাক্সিডেন্টাল এন্টিটি, আকাশ থেকে টুপ করে পড়ে গেলাম। সেদিন আমাকে একজন বাংলাদেশ থেকে ফোন করেছিল, সন্তান সম্ভবা, তারপরে সন্তান হয়েছে। আমি বললাম, তোমার এর মধ্যে তুমি সন্তান নিলে কোনো প্রস্তুতি নিলে না? বুঝতে পারিনি, পট করে হয়ে গেল। আরে পট করে হয়ে গেল মানে কি বুঝতে পারি? আবার কাউকে কাউকে বলো, আপনার একদিন বিয়ে হলো, বাচ্চা কাচ্চা কিছু হলো না, এখন নিচ্ছি না। তার মানে এই পদ্মার ইলিশটা কি প্রচুর দাম, এখন নিচ্ছি না, পরে দাম কমলে পরে নেবেন, এখন নিচ্ছি না। এই যে ভাষাগুলো শুনি, এই ভাষাগুলো শুনতে শুনতে মনে হয় এর জন্য কোনো প্রেয়ার নেই, এর জন্য কোনো প্রার্থনা নেই, এর জন্য কোনো প্রস্তুতি নেই, এর জন্য কোনো তপস্যা নেই, এর জন্য কোনো প্রিপারেশন নেই। আকাশ থেকে টুপ করে পড়ে গেল। হ্যাঁ, টুপ করে পড়লে টুপ করা ফল আসবে, টুপ করে পড়লে টুপ করার ব্যবস্থা হবে, টুপ করে পড়লে পরে টুপ করার ব্যবস্থা। এখন নিচ্ছি না, যখন নিলাম তখন সেরকম হবে। কিরকম হবে? যেরকম আমার মনোবৃত্তি। এই জন্মদিনের মধ্য দিয়ে তুমি যখন জন্মেছ তখন তোমার কিছু নোবেল ডিউটি আছে, তুমি যখন জন্মেছ তখন তোমার কিছু করণীয় কর্তব্য আছে। তুমি যখন জন্মেছ, বারবার তোমার জন্মের আগমন, তাৎপর্য, কার্য, কারণ, সঙ্গতি, একে বারবার তোমার কানের কাছে আবৃত্তি করে শোনাবার প্রয়োজন আছে। কেন? আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। এই ভাবটি বারবার শোনাবার দরকার। এই ছেলে পরে, অনেক পরে ঠাকুরের কাছে আমি শুনেছি, আমি তখন জন্মাইনি, দেওঘরে ঠাকুরের কাছে শুনেছি। শুনতে শুনতে ঠাকুরের কাছে একটি দম্পতি বসে তাদের ছেলের কথা বলছেন। ঠাকুর যেটা পছন্দ করতেন না, জানেন না, আমি প্রায় দেখি, আপনারাও দেখেছেন, দাদা ভালো আছেন, ছেলেটিকে একটু আশীর্বাদ করুন। কি হয়েছে? বড় দুষ্টু, জানেন, একদম কথা শোনে না, একদম পড়াশোনা করে না, একদম অমুক করে না। ঠাকুর এইসব কথা একদম পছন্দ করতেন না। ছেলেপুলের সামনে বাপ মা এরকম কথা বলুক, একদম পছন্দ করতেন না। প্রশংসা করতে বলতেন ছেলেপুলেকে। একবার একটি বাবা মা ঠাকুরের কাছে একটি বাচ্চাকে নিয়ে এসে বলেন, আমার ছেলে একদম পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে না, খুব আড্ডা মারে, খেলে বেড়ায়, গল্প করে। ঠাকুর অনেকক্ষণ শুনলেন, বাচ্চাটার দিকে আর চোখে তাকে এরকম করে ভুল না চাইলেন। বাচ্চারা ঠাকুরের দিকে তাকালেন, ভাবলেন বোধহয় কোনো কঠিন ব্যবস্থা করবে। ঠাকুর হঠাৎ প্যারি ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, এই আমাদের এখানে সিনেমা হল নাই? বলে, হ্যাঁ, দুটো সিনেমা হল আছে, একটা নরসিংহ টকিজ, একটা শ্রীকৃষ্ণ টকিজ। সিনেমা দেখবো নাকি? বাচ্চাটার দিকে বলে, ব্যাটার খুব খুশি, সঙ্গে সঙ্গে এই পড়াশোনার কথা বলছে না, সিনেমা দেখতে পাঠাচ্ছে। সিনেমা দেখবো নাকি? বলে, হ্যাঁ। ঠাকুর প্যারি ডাক্তার বলুন, তুই হাত ধরে নিয়ে যাবি, আবার তুই হাত ধরে নিয়ে আসবি, দেখা গেল সিনেমা। কি খুশি, সঙ্গে সঙ্গে হ্যাঁ যাবো। ঠাকুর ফট করে বলছেন, যাবো তো, এই বাড়ির থেকে যখন বাড়াবি আর বাড়ির যখন ঢুকবি, দুই দিকে যা যা দেখবি আমার কিন্তু রাত্রিবেলা সব পুঙ্খানুপুঙ্খ করা লাগবে, পারবি নি? হ্যাঁ, সব পারবো। গেল সিনেমা দেখতে, বাড়িতে যাওয়া, বাড়ি থেকে বেরোনো, ফিরে আসা পর্যন্ত এন্টার এপিসোডটা ঠাকুরের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন। ঠাকুর তার দিকে তাকিয়ে বলেন, দেখেছিস শালার মেমোরি কি স্ট্রং, দেখেছিস শালার মেমোরি কি স্ট্রং। ও পড়াশোনায় মন দিতে পারবে না, মনে ওর পড়াশোনার ইন্টারেস্ট গ্রো করানো সম্ভব হয় নাই। মেমোরি কিন্তু স্ট্রং, একে বলে নজর করা, একে বলে দেখা। আমাদের যে মেমোরি স্ট্রং, ছেলেটা খুব দুষ্ট হতে পারে ছেলেটা দুষ্ট, কিন্তু ঠাকুর বলতেন দুষ্টুমি খুব বড় ব্যাপার নয়। তোর উপর টান আছে কিনা দেখ, তোর উপর আকর্ষণ আছে কিনা দেখ, বাপের উপরে শ্রদ্ধা ভক্তি আছে কিনা দেখ, মার উপরে টান আছে কিনা দেখ, তাহলে দুষ্টুমি, অসভ্যতা, মাদ্রামু এক মুহূর্তে নিকেশ হয়ে চলে যাবে। তোর উপরে টান আছে কিনা। আর আমার উপর টান রাখতে গেলে কি করতে হয়? লক্ষণদা খুব সুন্দর বললেন, গুরুর উপরে টান, তার গুণ, তার মাহাত্ম্য, তার সমস্ত কার্য কারণকে মননশীলতার মধ্য দিয়ে ছেলের সামনে উপস্থিত করা। ঠাকুরের স্ত্রী ছোট মা, ঠাকুরের ছোট ছেলে কাজলদা, এই দেখবেন সকালবেলাতে যখন আমার পড়তে বসাই, কাজলদা পড়তে চাইতেন না, একদম পড়তে চাইতেন না। ছোট মা পরিষ্কার ভাষায় বলেছিলেন, মূর্খ হয়ে আমি তোমাকে থাকতে দেব না। আমি বিএসসি ডিস্টিংশন পাস করেছি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে, আমি তোমাকে লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকতে দেব না। আর এই পড়ানোর সময় এরকম করে গালে মোচড় দিতেন আর মারতেন একটু। সেই সময় চিৎকার করে কাজলদা কেঁদে উঠতেন। ঠাকুর একদিন, দুদিন, 3 দিন শোনার পর আমরা কিছুক্ষণ আগে প্রার্থনা করলাম, বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ। বিরূপাক্ষ মানে কি?
বিরূপাক্ষ মানে যার দুটো চোখ দুরকম, বিষম অক্ষী যাহার, তার নাম বিরূপাক্ষ। বিরূপাক্ষ কেমন আমরা জানি না, শুনেছি, বর্ণনা শুনেছি, পড়েছি, কিন্তু বিরূপাক্ষ চরিত্র কেমন, চেহারা কেমন, একে দেখলে পরে বোঝা যায় বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ, পরিষ্কার বোঝা যায়। ঠাকুর ছোট মাকে বললেন, মেরে না, বুঝেছিস, গাছটার গায়ে হাত দিয়ে না। ওটা শুনলেন ছোট মা, কিন্তু পড়ানোর সময় আবার কেলিয়েছেন। এবার কেলবার সময় দরজাটা বন্ধ করে দিয়েছেন, যাতে ঠাকুর ফট করে চলে আসতে না পারে, ঘরের থেকে শব্দ না যায়, চিৎকার না যায়। আর দরজাটা বন্ধ করে দিয়ে কাজলদাকে প্রত্যেকে এরকম জোর মার দিয়েছেন। কাজলদা যখন চিৎকার করবেন, আঁচলটা মুখের মধ্যে গুঁজে দিয়েছেন, আওয়াজ যেন পার্লার পর্যন্ত না যায়, ঘর পর্যন্ত বাইরে বেরিয়ে না যায়। আর যখন গুঁজে দিয়েছেন, যখন চিৎকার করছেন, কাজলদা ফট করে মুখের আঁচলটা সরিয়ে বাবা বলে চিৎকার করেছেন। ডাকটা ঠাকুরের কানে গেছে, চিৎকার আত্মস্বরটা কানে গেছে। ভক্তজনের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর তাকে একটু একটু বয়, আমি আসতেছি। ফট করে চপ্পলটা পা দিয়ে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে দেখছেন দরজাটা বন্ধ, ভেতর থেকে খিল দেওয়া। দুপা পিছিয়ে এসে ডান দিকে কাপড়টা এরম করে তুলে পা দিয়ে একটা লাথি মেরেছেন দরজায়। ছোট মা আমাকে বর্ণনা করছেন, বুঝলি, টাকায় দেখলেন এইরকম মোটা কাঠের ডাঁসা খিল। ঠাকুর দুটো লাথি মারার সঙ্গে সঙ্গে ভেতর থেকে খিলটা ঠাস করে ভেঙে পড়ে গেল, দরজাটা হাট করে খুলে গেল। মা এবং ছেলে বসে, বাবা এবং স্বামী হিসেবে কিরকম আচরণ আমার থাকা উচিত আমরা জানি না, কিরকম ব্যবহার আমার হওয়া উচিত আমরা জানি না। আমরা কি করতাম, আমার বউকে বকতাম অথবা আমার ছেলেকে বকতাম। বিরূপাক্ষ কেমন, দুটো চোখে দুটো দৃষ্টি দিয়ে ছোট মা বলছেন, ডান দিকে চোখ দিয়ে আমার দিকে তাকালেন, কি ভয়ঙ্কর ভীষণ রুদ্র চাউনি। তার অর্থ আমি পড়ে ফেললাম, তোকে না বলেছিলাম মারবি না। আর বাঁ দিকে চোখ দিয়ে ছেলের দিকে তাকিয়ে এমন চাউনি, মা তো করছে তুই কথা শুনতে চেষ্টা কেন। এই যে দুটো চরিত্রের একই রকম প্রয়োগ একটি ব্যক্তিত্বের মধ্য দিয়ে, আমরা এটা জানি না। জানবো কখন, যখন তার বিষয়কে ধ্যান করব, যখন তার উপর আমার টান গজাবে, তখন এই চরিত্র যখন বাবার ভেতর দিয়ে আর মার ভেতর দিয়ে সন্তান দেখবে, সেই সন্তানের ভেতরে হবে পিতা মাতা হরগৌরী, একই দেহে বিদ্যমান। তখন মনে হবে মা এবং বাবা আলাদা নয়। আর আমি কেন জন্মেছি, আমার জন্মের তাৎপর্য কি, আমার জন্মের কার্যকারণ কি, এই প্রত্যেকটি বিষয় তখন আমি জানতে পারবো। ছেলেকে বারবার শেখাতে হয়। ছোট মা আমাকে গল্প করছেন, আমি তখন পাবনা তাপবনে পড়ি। ছোট মা বলছেন, সুকুমার বলে একজন ছিল, আমাদের সাথে পড়াশোনা করতো, আমাদের সাথে আশ্রমে থাকতো। হঠাৎ একটা ডায়েরি নিয়ে এসে আমার করছে কি, সর্বমঙ্গলা এখানে লিখে দে আমি তোকে ভালোবাসি। তাই বল, দাঁড়া জিজ্ঞেস করে আসি ঠাকুরকে। আরে ঠাকুরের কাছে জিজ্ঞেস করা কি দরকার, তুই লেখ আমি তোকে ভালোবাসি। আমাদের বাড়ির ছেলে মেয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার হাতের মুঠোর মধ্যে থাকবে যতক্ষণ বাড়িতে আমি তাকে রাখতে পারবো। একটা সময় আসবে আমার বাড়ির বাইরে থেকে তাকে স্কুলে যেতে হবে, তাকে কলেজে যেতে হবে। একটা সময় আসবে যখন রাস্তা দিয়ে যাবে, চারপাশের অনিয়ন্ত্রিত কাম এবং পরিবেশ আমার ছেলে এবং আমার মেয়ে দুটোর উপরেই প্রভাব বিস্তার করতে পারে। বাবা হিসেবে, মা হিসেবে আমি কি করতে পারি? আমার তো নিয়ন্ত্রণ থাকবে না। এইসব ছোট ছোট ঘটনা আচার্য ব্যক্তিত্ব তার পারিষদ বর্গ নিয়ে এসে আমাদের সামনে মানচিত্রের মতন চিত্রিত করে দিয়ে গেছেন। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, কি শিক্ষা দেওয়া উচিত আমাদের সন্তান সন্ততিকে। ছোটবাবু বলছেন, দাঁড়া ঠাকুরকে জিজ্ঞেস করে আসি। ছুটে এসে ঠাকুরকে বলছেন, সুকুমার আছে না, সুকুমার আমার ডায়েরি দিয়ে করছে কি, তুই লিখে দে আমি তোকে ভালোবাসি। ঠাকুর সুকুমার কনে বললো, ওইখানে দাঁড়া আছে, ডায়েরি নিয়ে আগে। তুই তোর মা ভালোবাসিস না সুকুমার? বলে হ্যাঁ। তোর বোনের ভালোবাসিস না? তুই কি রোজ ডায়েরিতে লিখিস মা আমি তোমাকে ভালোবাসি, বোন আমি তোকে ভালোবাসি? রোজ কি ডায়েরিতে লিখবার না? তো উইক লিখবার করছিস কে? ভালোবাসিস তো ভালোই বাসিস, ভালোবাসার মতো ব্যবহার কর, আচরণ কর, চলন চরিত্র দূরত্ব সম্মানজনক ব্যবহার সব করে যা। ভালোবাসা তো লোকে এমনি টের পাবিনি, ওর লেখার কি আছে? ছোট মা বলছেন, ওই কথা বলার পর দ্বিতীয়বার সুকুমার আমাকে বলার সাহস পায়নি, আমার ডায়েরিতে লেখ আমি তোকে ভালোবাসি। তাহলে বাবা হিসেবে, মা হিসেবে আমার সন্তানকে কি শিক্ষা এবং কি আচরণ আমার শেখানো, ইনহেরিট করা উচিত, কি দেখানো উচিত, কি দেওয়া উচিত, এগুলো যদি আমি বুঝতে না পারি, ছেলে আমাকে মিথ্যে বলবে। ঠাকুর একদিন গল্প করছেন দেওঘরে বসে, আমি আমার মার কাছে একবার জীবনে মিথ্যে বলেছিলাম। ঠাকুর নিজে বলছেন, আমি আমার জীবনে একবার আমার মার কাছে মিথ্যা কথা বলেছিলাম। নারীর নীতি বইয়ের মধ্যে একটা বাণী দেখবেন মিথ্যায়,
মিথ্যে ঠাকুর বলতেন যে আমি আমার জীবনে আমার মাকে একবার মিথ্যে বলেছিলাম। কে একজন জিজ্ঞেস করলেন কেন মিথ্যে বলেছিলেন? আমার এক মামাতো না পিস্তত ভাই ছিল, মামার ছিল, এক মামা ছিল, খুব বিড়ি খেত। তাই আমাদের হিমায়তপুরে আসছে, আমার মা জানতো মার ওই ভাই বিড়ি খায়, তো সে আমাকে করছে অনুকূল চল যাই ভাটি বনে। চলে গেছি, আমাকে নিয়ে একটা বিড়ি খা। আমি বিড়ি খাইছি, বিড়ি খেয়ে যখন চলে আসছে মা অনেকক্ষণ থেকে আমার খুঁজেছে, পায়নি, আমার মামাকে খুঁজে পায়নি। এবং ওই মামার সাথে আমি যে গেছি মা ঠিক ধরে ফেলেছে আমি বিড়ি খাইছি। মামা যখন বিড়ি খায় মা তো জানে, আমাকে একটা বিড়ি টান দিয়ে দিচ্ছে, আমি বুঝে গেছে। আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুই কি ওর সাথে বিড়ি খাইছিস? আমি হ্যাঁ করতে পারতাম, কিন্তু মার কাছে প্রথম মিথ্যা কথা বললাম। প্রথম আমি বললাম না আমি বিড়ি খাইনি, বলে চলে আসলাম। মা তো জানে, মা তককে তককে খুঁজতে 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 সেই মামা পাকড়াও করে চেলা কাঠের বাড়ি এসে মার দেওয়া শুরু করেছে। আর মামার একটা গুণ ছিল, মামা যত মার মারতেছে মামা কয় কি আল্লাহ 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 চিৎকার করে। আমি দূরে ডাকায় দেখি আল্লাহ আল্লাহ কয় কে। পরে জিজ্ঞেস করে মা তোমাকে মারতেছে তুমি আল্লাহ আল্লাহ করছো কে? বলে দেখ মারের যে চোট, বাবারে মারে কষার আর কোনো গতি নেই, তাই বাপ মা তো আমাকে বাঁচাবে পারবি না রে। আল্লাহ আর রহিম আর ভগবান আর কৃষ্ণ তো একই নাম। যখন দিদি পিঠের উপরে চালাকাটের বাড়ি দেখছে, ভগবানের নামও কাওয়া হচ্ছে, মারের চোটও ভুলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ করছি, কখনো আল্লাহ কই, কখনো কৃষ্ণ কই, কখনো রাম কই, তাতে ভগবানের নামও করা হয়, মারের চোটও ভোলা যায়। মামা মা কয়ে দিল হ্যাঁ অনুকূলকে একটা বিড়ি টান দেওয়াইছি। আমি দাঁড়ায় শুনে মার পা ধরে করলাম মা আমি না তোকে মিথ্যে বলেছি, আমি তো বুক চিরে দেখাতে পারবো না এই মিথ্যে বলার যন্ত্রণা এবং কষ্ট কতখানি, আমি তো ছুঁয়ে করছি মা, আর কখনো জীবনে মিথ্যে কব না। তারপরে ঠাকুর বলছেন মিথ্যে বলার প্রয়োজন কখনো হয় না, জগতে সত্যি এত ছড়িয়ে আছে যাতে মিথ্যের কখনো কোনো প্রয়োজনই হয় না। মানুষ যে কি করে মিথ্যে কয় আমার বোধেই ধরা পড়ে না। মানুষ যে কেন মিথ্যে কয়, মিথ্যে কওয়া মানেই হচ্ছে নিজে আড়াল করে ফেলা, মিথ্যে কওয়া মানেই হচ্ছে হীনমন্যতার মধ্যে আস্তে 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 নিজে ঢুকায় দেওয়া। সারা পাপ যদি করেই ফেলি, কব আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, প্রায়শ্চিত্ত আছে, সংশোধন করে নেব। সত্যি কথা করতে দোষ কি? মিথ্যে করতে করতে মানুষ নিজেকে নিজে জালের মধ্যে জড়ায় ফেলে। এই জালে জড়ানোর জন্য যে জন্মদিনের সঙ্গে বিবাহ, বিবাহের সঙ্গে প্রজনন, প্রজননের সঙ্গে শিক্ষা এক বিরাট বিস্তৃত সম্পর্ক হয়ে আছে, শ্রী শ্রী ঠাকুর না থাকলে আমরা এটা বুঝতে পারতাম না, আমরা এটা ধরতে পারতাম না। আমার খুব স্পষ্ট মনে আছে ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে বলছেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাবে গ্রহণ করবেন না। ঠাকুর একদিন প্রশ্নক্রমে বলছেন বড় খোকা আমার সামনে দাঁড়ায় করছে মার আমাশা হয়েছে। আমি তাকায় করুন তুই কি ডাক্তার? বড় খোকা বড় বড় আমাশা হয়েছে তুই টের পেলি কি করে? বড় খোকা আমাকে করছে কি মা হাগার পর গু চটকায় নাকের কাছে নিয়ে শুকেছে, অ্যামিবায়োটিক স্মেল আমার কাছে আসছে। আমি বড় খোকার দিকে তাকায় থাকলাম, দেখলাম হ্যাঁ বড় বউ আমাশা হয়েছে। বড় বউ তার মার গু চটকায় নাকের কাছে নিয়ে শুকে বুঝতে পেরেছে আমাশা হয়েছে। একটা মানুষ যখন বড় হয়, একটা মানুষ যখন দাঁড়ায়, একটা মানুষকে যখন অনেক মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে, অনুসরণ করে, অনুশীলনের মধ্য দিয়ে জানবেন তার মধ্যে কিছু গুণ না থাকলে অসংখ্য মানুষ তার অনুসরণ করতে পারে না, অসংখ্য মানুষ তাকে মানতে পারে না। কিছু না কিছু গুণ, একটা চোরের মধ্যেও যখন তার কিছু স্যাঙাত জুটে যায়, সাকলেট জুটে যায়, একটা সমাজ বিরোধীর পেছনেও যখন কিছু স্যাঙাত সাকলেট জুটে যায়, তাকে ভালো করে দেখবেন তার মধ্যে কিছু গুণ আছে, তার মধ্যে কিছু মহত্ব আছে, তা না হলে পরে তারা তো সাকলেট জোটে না। সুতরাং কোনো না কোনো গুণ কোনো না কোনো মানুষের মধ্যে আছে, আমার চোখে পড়ছে না, আমার নজরে পড়ছে না। আমি দেখেছি এরকম অনেক সমাজ বিরোধীকে, আমার বাবা চিকিৎসা হচ্ছে না, সে অত্যন্ত লফঙ্গা লুচ্চা সমাজ বিরোধী, তার বাবার সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করেছে। আমি দেখেছি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, তার সমস্ত টাকা পয়সা খরচপত্র ব্যয় করেছে। আমার তো একদম গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত মেলামেশা করেছি, বিভিন্ন শ্রেণী অবস্থার মানুষের সঙ্গে মেলামেশা করেছি। আমি দেখেছি মহৎ মহৎ গুণ আছে, অনেক ধনী সজ্জন সভা ভালো চরিত্র, তারাও একটা পয়সা চিকিৎসা, কন্যা দেয়, বিয়ে, এসব ক্ষেত্রে কিন্তু ব্যয় করেনি, নানান অজুহাত দিয়ে মিথ্যা বলে ছেড়ে দিয়েছে। মানুষের বিপদে আপদে কি দাঁড়াবার লোক চরিত্র দেখেছি।
ঠাকুর বলেছিলেন ঈশ্বর এই কর্মের ফল যেমন দান করছেন, ঈশ্বর ওই কর্মের ফলও তেমন দান করছেন। বুঝেছ, প্রকৃতির অভিধানে দুটো শব্দ নাই। আমরা প্রায় বলি আরে কি অলৌকিক ঘটনা ঘটে গেল, ঠাকুর বলে অলৌকিক বলে কিছু নেই। আবার বলি আরে লক্ষণদা কি অহেতুক পরমপিতার দয়া, ঠাকুর বলছেন অহেতুক বলেও কিছু নেই, হেতু আছে, তোমার নজরে পড়ছে না। জিজ্ঞেস করা হলো কিরকম হেতু, ঠাকুর উপমা সহকারে বলছে তুই হাঁক বেয়ে বসেছিস, হঠাৎ তাকায় দেখলে একটা পিঁপড়ে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তুই সেটা একটা কঞ্চি দিয়ে ওই পিঁপড়েটা তুলে ডাঙায় ছেড়ে দিলি, কেউ দেখলো না, তুই খালি একমাত্র জানলি। দেখলো দুজন, কে? এক প্রকৃতি আর এক ঈশ্বর। ওটা অভিধানে নোটিস করে রাখলো। প্রকৃতি এবং ঈশ্বর কারো ঋণ রাখে না, ওকে সুদ সমেত ফেরত দিয়ে দেয়। সুতরাং সেই অবস্থাতে আমি যখন হাবুডুবু খাচ্ছি আমার জীবনে কোনো সময়, ভই ফোরে কোনো একজন মানুষ আমাকে ওইভাবে যখন সাহায্য করলো, আমি বললাম লক্ষণদা কি অহেতুক ভাবে পরমপিতার দয়ায় বেঁচে গেলাম, আমার এই করাটা আমার স্মৃতির মধ্যে নেই। ওই পিঁপড়েকে বাঁচানো যে কোনো ঘটনা, ওটা আমার স্মৃতির মধ্যে নেই। তাই ঠাকুর বারবার বলতেন করাই পাওয়ার জননী, আমার কর্ম এমন করতে হবে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি আপনাকে আঘাত দিতে পারি, আমার সে অধিকার আছে। ঠাকুর বলছেন তুমি কোনো মানুষকে আঘাত দিতে পারো, কষ্ট দিতে পারো, অপমান অসম্মান করতে পারো, এই অধিকার তোমার আছে। কিন্তু ঈশ্বরেরও তো অধিকার আছে তার ফল তোমাকে দেওয়া। আমি যে আপনাকে আঘাত দিলাম এটা আমার অধিকারে যেমন পড়ে, এই আঘাত দেওয়ার ফলে ঈশ্বরেরও তো সেই অধিকার আছে এর ফলটা তোমাকে দান কর। কাকে বলেছিলেন যেন? অশ্বিনী কুমার বিশ্বাস এবং সতীশ জোয়ারদারকে। অশ্বিনী বিশ্বাসকে একদিন তিনি বলছেন অশ্বিনীদা আপনি যেসব কথা কন ঠিক ন্যায্য কথা, উচিত কথা, ভালো কথা, কিন্তু এমন করে কন না মানুষকে যাকে বলছেন তার প্রাণে বড্ড আঘাত লাগছে। কি করব বলুন? না না আপনার তো করার কিছু নেই, আপনি তো করে ফেলেছেন, এর ফলটা আপনি করছেন। কি ফল বলেন? ফলটা হচ্ছে আপনার হাসিতে সর্দি কাশি হচ্ছে, শালা এক মুহূর্তে সর্দি কাশি কমে যাওয়ার কথা, কিন্তু শালা ওটা আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, ওটা মৃত্যুর কারণ হতে পারে। কিরম করে হতে পারে? ওই যে আঘাত দিচ্ছেন, ওই যে কষ্ট পাইছে না, ও কষ্ট পেয়ে যখন ফিরে গেছে আপনার শুধু সর্দি লাগিয়েছে, সর্দি সেরে যেতে পারে, কিন্তু সর্দি শালা নিউমোনিয়া হয়ে বুকের মধ্যে কফ সৃষ্টি করে আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনি তার কারণটাকে আর খুঁজে পেলেন না। তাই কই কি আপনি ন্যায্য কথা কন, উচিত কথা কন, কষ্ট দিয়ে কয়েন না, কাউকে আঘাত দিয়ে কয়েন না। আপনি তো চান তার সংশোধন হোক, আপনি তো চান তার নিরাময় হোক, সে ভালো থাক, তাহলে আঘাত দিয়ে কষ্ট দিয়ে অপমান করে আপনার কি একবারও বোধ হয় না আপনি আপনাকে অপমান করতেছেন? এইরকম কোন স্ট্যান্ডার্ড ম্যান যখন আমার কাছে দাঁড়ায় থাকে দেখি, তখন আমি আমাকে সংশোধন করতে পারি, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি আমাকে ঠিক করতে পারি। আমার বাবার এক বন্ধু ছিলেন, তার নাম ছিল অবনী মোহন গোস্বামী, ডাকনাম ছিল ফেতন গোসাই। খুব নাম করা, কলকাতায় এসে অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব, ভালো দিকে না অবশ্যই খারাপ দিকে। টালিগঞ্জে ইন্দ্রপুরী স্টুডিও যেখানে সিনেমা শুটিং হয় তার পাশেই বাড়ি। সেই ফেতন গোসাইকে ঠাকুর একটা বেতের ছড়ি দিয়েছিল, এরকম ছড়ি, এইটা রূপো সোনা দিয়ে বাঁধানো ছিল, এইটা টোপরটা ছিল সোনা দিয়ে বাঁধানো, আর সরু একটা বেতের ছড়ি দিয়েছিল, আর একটা ইংল্যান্ডের তৈরি করা একটা মোটর বাইক কিনে দিয়েছিল। ফেতন গোসাই মোটর বাইক চালিয়ে খুব জোরে আসছেন, বিশ্ববিজ্ঞান কেন্দ্র এখনো আছে, হিমায়তপুরে ভেঙে চড়ে গেছে, ঠাকুর এখানে চৌকিতে বসে আছেন, ফেতন গোসাই দূর থেকে খুব জোরে মোটর বাইক চালিয়ে ফাট করে ছেড়ে গেল। ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ছড়িটা আছে, এই সোনার টোপরটা নাই, এইটুকু নেই, এটা আছে, এটা কাটা এখান থেকে। ঠাকুর দেখেছেন, কিছু বলেননি। প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছেন ফেতনা তুই খুব জোরে মোটর বাইক চালাতে পারিস? বলে হ্যাঁ। দেখলেন কিরকম জোরে আসলাম? চুপ করে থাকে। সময় মতো থামবে পারিস তো? ফট করে জিজ্ঞেস করল তুই তো জোরে চালাস, তুই সময় মতো থামবে পারিস তো? ফেতন বসে চুপ করেছিলেন। আমরা খুব জোরে কথা বলি, খুব জোরে চালাতে পারি, জোরে হাঁটতে পারি, অনেক কথা ইচ্ছে মতো বলতে পারি, কিন্তু কোথায় কখন থামতে হবে সেটা আমরা ঠিক করতে পারি না, আমাদের আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠাকুর বলেছিলেন what to speak, when to speak and how to speak, কখন বলতে হবে, কি বলতে হবে, কেমন করে বলতে হবে, এই বিজ্ঞানটা আমরা জানি না। ঠাকুর বলেছিলেন বকতে পারো সন্তানকে, শাসন করতে পারো, ধমক
ঠমক থমক। তার মানসিক অবস্থাকে বোঝো, আমার সন্তানকে যেভাবে শাসন করব তার মেন্টাল লেভেলটা কি আছে, ধমক দাও, সেই ওজনটা, ভাইব্রেশনটা কতটা আমার সন্তান এই অবস্থায় রিসিভ করতে পারে, তার ধাত এবং ঠাট বুঝে, এই যে তবলায় হাতুড়ি দিয়ে ঠুকে নিল, ঠাট ঠিক করে নিল, সাথে স্কেলটাকে মিলিয়ে নিল, আমার এই ধমকটা ও স্কেলে টিউনিংয়ে গিয়ে মিলবে কিনা এটা আমাকে বুঝতে হবে, আর কখন থামতে হবে সেটাও আমাকে ধারণা করে নিয়ন্ত্রণ করতে হবে। একতরফা বকে গেলাম, ঠাকুর বলছেন ঘ্যাচড়া হয়ে যায় ছল পল। ও যেন এইটুকু অন্যায়ের জন্য এতটা বকিছে, এতটা অন্যায় করলে এতটা বকবে, ঘ্যাচড়া হয়ে যায়, ও ছল পল ঠিক হয় না, আর সংশোধন করা যায় না। শুধু জন্মদিনে সন্তান না, বাবা মার দায়িত্বটা ঠাকুর প্যারালালি স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের। বাপ মা হিসেবে আমাদের কতটা দায়িত্ব থাকা উচিত, কেমন থাকা উচিত। সেই ফেতন গোসাইয়ের দিকে তাকিয়ে বলছেন, তোকে আমি একটা ছড়ি দিয়েছিলাম, নেই তো? ঠাকুর ভুরু কুচকে সামনের দিকে, একটা এখানে একটা টোপর ছিল না? হ্যাঁ। সোনার ছিল না? হ্যাঁ। এখন নাই কে? ওটা কেটে টাকার দরকার পড়েছিল, স্যাঁকড়ার দোকানে গিয়ে কেটে সোনার টোপরটা বিক্রি করে খায় ফেলাইছি। ঠাকুর চুপ করে তাকিয়ে থেকে বলছেন, বেঁচে ফেলাইছিস? দরকার ছিল টাকা। ফট করে ঝুঁকে গিয়ে বলছেন, আমি তো বেঁচে আছি এখনো, আমার করি না কে? কত টাকার দরকার, আমার করি না কে? তুই কি শুধু সোনার টোপর মনে করেছিস ওইটা? ওর মধ্যে আমার টান, আমার প্রাণ, আমার ভালোবাসা একবারও দেখতে পারি না? সোনাই দেখলি, শুধু শুধু সোনা, ওর মধ্যে আমার ভালোবাসা দেখতে পারলি না? ফেতন গোসাই মাথা নিচু করে টপ টপ করে জল পড়ে বলল, ক্ষমা করবেন, আর কখনো কিছু করব না। তাহলে বাবা এবং মার উপরে ঠাকুর বলছেন, যুদ্ধ যখন হয়, নীলাদ্রি রামচন্দ্রের কথা বলছিলেন, অশ্বত্থামা মহাভারতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দ্রৌপদীর 5টি সন্তানকে যেমন মেরেছিলেন, পরীক্ষিতকেও তেমন মেরে ফেলেছিলেন। উত্তরার গর্ভে পরীক্ষিতকেও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মেরেছিলেন। ঠাকুর বলেছেন, মেয়েদের হাতে, মায়েদের হাতে শাসন করতে করতে একটা ব্রহ্মাস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র যখন তখন প্রয়োগ করতে হয় না, একটা নির্দিষ্ট সময় একবারই সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হয়। জিজ্ঞেস করা হলো কি? ঠাকুর বলছেন, সেন্টিমেন্ট এবং ইমোশন। ছেলেপুলের কাছে সেন্টিমেন্ট এবং ইমোশন একবারই প্রয়োগ করতে হয়। আমি দেখিনি, অত্যন্ত দুরন্ত বেয়ারা লফঙ্গা ছেলেকেও আমি দেখেছি, মাকে ভালোবাসে না এমন সন্তান দেখিনি, মার উপরে টান নেই এমন সন্তান আমি দেখিনি। ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে বলছেন, অ্যাডলফ হিটলার, জার্মানি ফুয়ারার অ্যাডলফ হিটলার একদিন ঘরে ঢুকেছেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছেন হিটলারের বাবা একটা ছড়ি দিয়ে হিটলারের মাকে প্রচন্ড মারছেন। দেখবেন, তাকিয়ে দেখবেন, যদি কোনো বাবা তার স্ত্রীকে ফিজিক্যাল টর্চার করে সন্তানের সামনে, ছেলেপুলে মেয়েদের সেন্টিমেন্ট এবং টানটা মার অ্যাকাউন্টে ক্যাশ হয়। বাবা যখন মারবে, মার দিকে ফিরে যায়। হিটলার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে তার মাকে ছড়ি দিয়ে খুব মারলেন। ওরা দীক্ষিত ছিলেন না। ঠাকুর হিটলারকে পছন্দ করতেন কতগুলো কারণে। দীক্ষিত ছিলেন না হিটলার, ইষ্ট আদর্শ গুরু বলে কেউ ছিল না, কিন্তু হিটলারের জীবনটাকে পর্যবেক্ষণ করলে দেখবেন কিছু কিছু মহৎ গুণ তার মধ্যে ছিল। হিটলার তাকিয়ে দেখলেন। চলে যাওয়ার পর তার মাকে বলছেন, আমি এমন এমন রিপ্লাই বাবাকে দেব, ঠাস করে হিটলারের মা হিটলারের গালে চড় মেরেছিল। মেরে বলছেন, তোমাকে যদি আমি কিছু করতে বলি, তুমি যদি না করো, তোমার মা হিসেবে আমি তোমাকে কি করব? হিটলার বললেন, শাসন করবে। ইয়াস, তোমার বাবা আমাকে কিছু করতে বলেছিলেন, আমি করিনি, তাই তোমার বাবা আমাকে শাসন করেছেন, এর মধ্যে অন্যায় কোথায়? যুক্তি হিসেবে হিটলারের মা কিন্তু হিটলারের বাবার প্রতি হিটলারের অশ্রদ্ধা তৈরি করেনি। আর আমরা প্রায় বলি, এমন একটা ছেলে, তোর বাবা যেমন তুইও তেমন, তোর বাবা যেমন তুইও তেমন, তোর বাবা অকর্মণ্য, তোর বাবা অপদার্থ। বাবার নিন্দে স্ত্রী হিসেবে, মা হিসেবে ছেলের কাছে উঠতে বসতে 24 ঘন্টা, বাবা যে কত অকর্মণ্য, কত অপদার্থ, আমি রিপ্রেজেন্ট করছি বিইং এ ওয়াইফ। আর ছেলে ওই শুনতে শুনতে বাপের উপরে অজ্ঞাতে একটা অশ্রদ্ধা, একটা অভক্তি, একটা না মানার অ্যাটিটিউড তৈরি হচ্ছে। বাবাও সেরকম, মা যে কত খারাপ, মাঝে মাঝে তুই হবি না, তোর মা যেমন সেরকম,
এরকম হতে হতে মার উপরে একটা অশ্রদ্ধা এবং অভক্তি তৈরি হচ্ছে। ভাষার নিয়ন্ত্রণ, ব্যবহারের নিয়ন্ত্রণ, আচরণের নিয়ন্ত্রণ। লক্ষণদা বলছিলেন সাতটা দিক বলছিলেন, ঠাকুরের জীবনে এগুলো দেখা যায়নি। আমার কথা শেষ করবো, আনন্দবাজার আছে। আমার নিজের জীবনের কথা বলবো। আমার বাবা এবং আমার মার মধ্যে আমি শেষ দিন পর্যন্ত উঁচু গলায় কখনো কথা বলতে শুনিনি। আমি কেন, আমরা 4 ভাই কেউ শোনেনি। আমাদের বাড়িতে 12টা 12:30 পর্যন্ত লোকজন আসতেন প্রায়। তো সবাই আসলেই বাবা বলতেন, এই তুই চা খাওয়া? না বাবাটা চা খাবো না। আরে খাও খাও, চাপা স্বরে বলতেন, খাও খাও, তোমার দৌলতে আমারও হাফ কাপ চা হয়নি। বাবা খুব চা খেতেন। আর ওইটা বলি এই তোর মা কয়ে গেত হাফ কাপ চা দিতে। মা সবে 4-5 শেষ করতে করতে গিয়ে বলে, মা বাবা চা চেয়েছেন, 2 কাপ চা দিতে বলেছেন হাফ কাপ করে। মা বিড়বিড় করতেন, হাফ কাপ আর ফুল কাপের তফাৎ কি? চা তো করাই লাগবে, এই রাবণের চিতা জ্বলতেই সারি আর বন্ধ হবে না। মা একা একা বলছেন এরকম। যখন বলছেন বলতে বলতে চাটা গুলো দেওয়া হলো, সবাই খেয়ে দিয়ে ওই সোফার নিচে চেয়ারের নিচে রেখে সব চলে যেতেন। মা ঠিক ওই 1টা নাগাদ দেশে খবরের কাগজগুলো সব পেপার থাকতো, বাবাকে চৌকিতে এরকম করে শুয়ে থাকতেন, মা খবরের কাগজটা পড়তেন। খবরের কাগজটা পড়া হয়ে গেল, উনুনে মা একটা কিছু চাপিয়ে চলে এসছেন কাগজটা পড়ার জন্য। মার মনে নেই, উনুনটা অনেক দূরে, রান্নাঘরটা, পোড়া গন্ধ আসছে। বাবা তো নস্যি দিতেন, বাবার নাকে আসেনি, আর মার নাকে এসছে একটা পোড়া গন্ধ। মা তাড়াতাড়ি কাগজটা রেখে যেতে গিয়ে পায়ে বেঁধে কাপটা ঠাস করে পড়ে গেছে ডিশের থেকে। কাপের যে হ্যান্ডেলটা ধরে আমরা চুমুক দিই, ওই হ্যান্ডেলটা ভেঙে গেল ফাট করে। বাবা এরকম শুয়েছিলেন, শব্দ শুনে বাবা এরকম করে চোখে চোখে উঠে দেখলেন মা হেঁটে গেলেন, কাপের হ্যান্ডেলটা ভেঙে গড়াগড়ি খাচ্ছে। বাবা তখন মা চলে যাচ্ছেন, মার দিকে তাকিয়ে বললেন, একেবারে হাউসে চলুন। সারা হর্ষর দিক হয়ে জ্ঞানই নেই, একেবারে হাউসে চলুন। কপালের ওপরে চোখ নিয়ে হ্যাঁ করে হেঁটে যাচ্ছে। মা থামলেন না, মা চলে গেলেন। এর মধ্যে আমাদের বাবা যে ঘরে আছেন, সামনে একটা বারান্দা, ওপাশে আর একটা ঘর। টেলিফোনটা, ল্যান্ড ফোনটা বাজছে। বাবা উঠে ল্যান্ড ফোনটা এই ঘর ধরতে গিয়ে দেখে এইদিকে দরজা বন্ধ। ভেতরের ঘর দিয়ে যেতে গিয়ে একটা দরজা বন্ধ, একটা দরজা খোলা। বাবা চলে গেছেন, দরজাটা টান করে বাড়ি খেয়েছে বুকের সাথে। কথাবার্তা বলে ফোনটা ক্রেডেলে নামিয়ে বাবা আবার চোখে দেখবো শুয়ে আছে। এইবার মা এসে বাবাকে বলছে, আমার না হয় কপালের ওপরে চোখ, আমার নয় হর্ষর দিক হয়ে জ্ঞান নেই, আমার নয় হাউসে চলন। তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ, ঠিক ঠিক চলন। আমি একটা কাপের হ্যান্ডেল ভাঙছি, 2 টাকা 5 টাকা 10 টাকা দাম। তোমার যদি ধাক্কাতে বুকের পাঁজর ভাঙতো কি হতো কও তো? হ্যাঁ, বাবা ফট করে খাটের উপরে বসেই বলছে, তোমার হাত, মা এরকম করে কথা বলছে, তোমার হাত পেছনে কেন? যে এরকম হাতে খুন্তি। বাবা বলতে, শালা মানুষে ধ্যান করে না, কয় কি না? হ্যাঁ, আমি যে ছাওয়ালের সময় সামনে তোমাকে ওই কথাটা করলাম, তুমি গট গট করে উত্তর না দিয়ে হেঁটে গিয়ে খুন্তি দিয়ে রান্না করতেছ, আর মনে মনে আমার পিন্ডি চটকাচ্ছ। শালা একখান মুহূর্ত পাই ঝামা ঘষে দেবো বুকের ওপরে। ঠিক কিনা কও, ঠিক কিনা? মা তাহলে হ্যাঁ হ্যাঁ করে হেসে বলেছে। বাবা তখন বলছে, আমার তো ঝামা ঘষা মুখ, আমি যদি শুদ্ধ পরিষ্কার মুখের মানুষ হতাম তাহলে এ মানুষ ধরতাম। আমারও যেমন ঝামা ঘষা মুখ, তোমারও তেমন খসখসে মুখ। আমরা মিলিছি ভালো, জুটেছি ভালো, কি? হ্যাঁ, আমার যেখানে ফাঁক, আমার যে অভ্যস্ত সংস্কার, যেমন চরিত্র, যেমন শিক্ষা, ওইভাবে তোমার কব। তুমি বেঁচে বলতে ঠিক করে নেবে। হাঁস সারা দুধ খায় না, জল সারা পাত্রে পড়ে থাকে, আমি কি কোথায় যাচ্ছি টুক করে ধরে নেব, তবে না বউ নাকি? কি কও? এমন করে বলতে লাগলেন। মা হাসতে লাগলেন। বাবা বলছেন, তুমি ছেলে বলেই সারা জীবনে পাড়ি দিলাম, তা নাহলে আমার মতে মানুষের সংসার করা সম্ভব হতো? মাকে দেখেছি হাসতে হাসতে বিক্ষোভটাকে নিয়ে ফিরে গেলেন। এমন দাম্পত্য জীবন বাবা এবং মায়ের মধ্যে দেখেছি, ঝগড়া দেখিনি। তাই পুরুষের জীবনটা যজন পরিবার থেকে তৈরি হয়, বাইরে বক্তৃতা শুনে হয় না, বাইরের আশ্রমে গিয়ে হয় না। কোন সংগঠন কখনো কোনো মানুষকে তৈরি করে দিতে পারে না, সংগঠিত মানুষ মানুষকে তৈরি করে দিতে পারে। আমরা দেওঘরে গেছি, ঠাকুরের ওখানে বাবা চপ্পল খুলে প্রণাম করে ফিরে এসে দেখে চপ্পলটা ভাতৃভুজ হয়ে গেছে, চপ্পল নাই। বাবা এরকম করে করে খুঁজছে চপ্পল, ঠাকুর এখানে বসে বসে দেখছেন, কিন্তু দেখতে দেখতে দেখে বাবা চপ্পল নেই। বাবা ফিরে গিয়ে বলছে, এরকম করে কোমরে হাত দিয়ে বলছেন, বানাইছেন কি আপনি? হ্যাঁ,
ঠাকুর হাতটা এরকম কসলাচ্ছে যে কি বানাইছি, এটা কি বানাইছেন কি? শালা নতুন চপ্পল কিনে এখানে পায়ে দিয়ে সবে পার্লারের বাইরে খুলে একটা পেন নাম করে দুটো কথাকে ফিরে দিকে শালা ভোজ্য হয়ে গেছে। শোনেন, আমি আমার ছাওয়ালে কেউ চেন নৌকাই বর্দার বারান্দায় বসায় রাখবো, আমি এখনই চপ্পল কিনে আবার ঢুকবো 1 ঘন্টা পরে। আপনাকে সাফ সাফ করে দিচ্ছি, আমার ছাওয়াল ওখানে বসে নজর করবে কে এটা চপ্পল চুরি করেছে। ও তো আর কেউ চেনে না, আমার নাই চেনে। ও আমার দিক কবে আমি চুলের মুঠি ধরে আপনার সামনে ঠ্যাং মাথার উপরে তুলে পাতালে ঢুকাই দেবো, কয়ে দিলাম, কিছু কবে পারবেন না। ঠাকুর হাঁ করে শুনলেন, শুনে উত্তর দিচ্ছেন, তুই থাকিস করে কলকাতায়? ওখানে হাসপাতাল নেই? একখান নাকি? কয়েকখান হাসপাতাল, বড় বড় হাসপাতাল। তুই এক কাম করবে পারবো? বলে কি, টক করে কলকাতায় যায় হাসপাতাল থেকে একটা সুন্দর সুস্থ সুঠাম মানুষ টেনে এখানে দেখাবে পারবো? দূর, পাগল হয়েছেন নাকি আপনি? হাসপাতালে সুস্থ সুন্দর সুঠাম মানুষ যায় নাকি কেউ? যত মরা ধরা রোগগ্রস্ত বিধ্বস্ত মানুষ তো হাসপাতালে যায়। ঠাকুর এই তো ছেলে তাই, আমার এখানেও তো তাই। মানুষ যদি ভালোই হতো, চরিত্রবান হতো, তো ছেলে আমার কাছে আসবি কে, এখানে থাকবি কে? এখানে তো পচা মাল সব আছে, দুটি সেই সব রোগগ্রস্ত। এখন ডাক্তার কি কখনো কয় তুই আকাম বলে হাসপাতালে ভর্তি হচ্ছিস, মোট সারা তোকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবো? তোমরা সালা আমার হাত পা, তোমরা সালা আমার চোখ কান, তোমরা যদি মানুষের সঙ্গে পাতালে ঢুকে যাও, তার সালা ডাঙের ওপরে হাতে সালা ধরবি নি কিনা? ডাক্তার যদি না করবে পারে, তোমরা আমার ছাল পাল হয়ে কথা কও কে? বাবা বললেন, অন্যায় হয়ে গেছে, বুঝতে পারিছি, এখন নিয়ন্ত্রণ হওয়ার দরকার আমারই, চোরের না, আমারই নিয়ন্ত্রণ হওয়ার দরকার। এখন নজর আমার ঠিক করা দরকার। চপ্পল কোথায় খুলেছি, কেমন করে সংরক্ষণ করা যায়, কেমন করে রক্ষা করা যায়। ঠাকুর যদি আমারও সাথে তাই ইচ্ছা করে, চোর তার সমস্ত বুদ্ধি দিয়ে চৌর্য বৃত্তির প্রয়োগ করুক, আর তুমি তোমার সমস্ত সতর্কতা নিয়ে চৌর্য বৃত্তিকে আড়াল করে গার্ড করে নিজেকে সংরক্ষিত রাখো। অস্থির হয়েও না, অধীর হয়েও না, বিরক্ত হয়েও না, অহংকারে দম্ভিত হয়ে উঠো না। সফলতা তোমার দাসী হবে। এ শুধু প্রবীরের জন্মদিন নয়, আমাদেরও নতুন নতুন জন্ম, নব নব জন্ম। প্রত্যেক দিন আমরা ঈশ্বর সান্নিধ্যের মধ্য দিয়ে, আমাদের চারিত্রিক বিন্যাসের মধ্য দিয়ে আমরা নতুন জীবনকে প্রাপ্ত হব। প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ঈশ্বরময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের সেবাদ পথে নিবেদন করি। ঠাকুর বলতেন, আমি একদিন ঠাকুর ঘরে ঢুকছি, উড়িষ্যার একজন ভদ্রলোক এইটুকু বেটে হাইট বেরোচ্ছেন। ঠাকুরের তো এরকম ফ্যান ছিল না, এরকম ফ্যান ছিল। অভ্যাস কি জিনিস! হরিপদ দা বলে একজন ছিলেন, ঠাকুরকে জীবনে কখনো কোনোদিন প্রায় শুনলেন, কখন আলি, কোন থেকে আলি, খাইছিস কিনা, আনন্দবাজারে খায়, বিশ্রাম করে, এই কথা সবাইকে বলতেন। ওই একটি লোককে আমি দেখেছি যেই প্রণাম করতেন, ঠাকুর 2000 টাকা নিয়ে আগা। আমি যতদিন দেখেছি আজীবন 20টা টাকা নিয়ে আয়, 30টা টাকা নিয়ে আয়, এই বরাবর টাকা চেয়ে এসছে। একদিন কি মৌজ হয়েছে পরম পিতার, হরিপদটা প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, আসো কেমন, কত? ও তো শুনতে শুনতে টিউন হয়ে গেছে, 2000, 5000, 200, 300, 20, 30 শুনতে শুনতে অভ্যস্ত। ও যে আমাকে ভালো কেমন আছো জিজ্ঞেস করতে পারে, ঠাকুর ওর বোধই নাই। বলতেন, আছো কেমন, বলে কত? ঠাকুর হাসছে, শালা অভ্যাস কি জিনিস, শালা নিয়ে আয় 20 টাকা, অভ্যাস মারা যাবি না। আবার আমাদের সৎসঙ্গ করতে করতে এমন বুদ্ধি এবং এমন চরিত্র হয়। নির্মল ঘোষ বলে একজন ছিলেন, তিনি নিজেকে বলতেন, জানো আমি হচ্ছে সৎসঙ্গের ইন্টারপ্ল্যানেটারি ঋত্বিক। লক্ষণ তো 12টা গ্রহের কথা বললেন, ওই গ্রহের গ্রহমান ব্যক্তিত্বকে দেখেছি নির্মল ঘোষ। তিনি বলতেন, আমি সৎসঙ্গের ইন্টারপ্ল্যানেটারি ঋত্বিক। একদিন দুপুরবেলায় ওয়েস্টার্ন বলতাম, ওখানে গেস্ট হাউস ছিল, ওইখানে গিয়ে নির্মলদা ঘুমোচ্ছেন দুপুরবেলা, আনন্দবাজারে খ্যাটন দিয়ে ঘুমোচ্ছেন। ঠাকুর হঠাৎ নির্মলের ডাক দিয়ে নিয়ে আগা। একজন গেলেন, ঠাকুর নির্মলদা ঠাকুর আপনাকে ডাকছেন। চিত হয়ে, কেন? তা তো বলতে পারবো না, শুনে এসো কেন। গিয়ে বলছেন, ঠাকুর নির্মলদাকে কেন ডাকছেন? দরকার আছে, ডাক দিয়ে নিয়ে। ঠাকুর বললেন না, বললেন দরকার আছে। ঠাকুরকে গিয়ে বলো এই মাত্র খেয়ে সবে এসে শুয়েছে আনন্দবাজারে খেয়ে, 2 ঘন্টা না হলে এটা গ্লুকোজ হবে না, বুঝতে পেরেছ? 2 ঘন্টার আগে শরীরকে বিশ্রাম থেকে ব্যাহত করা যাবে না। ঠাকুরের বাণী আছে, সেই বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, এটা করলে সস্তায় বিঘ্নিত হবে। সে এসে ঠাকুরকে এই কথা বললেন, নির্মলদা চ্যাংদোলা করে নিয়ে আয় সামনে, শালা
চ্যাংদোলা করে নিয়ে এসছে, নিয়ে তো তোর ডাকতেছি আসে না কে? ঠাকুরকেই নির্মল ঘোষ বলছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার। ঠাকুর কয় কি পাগল, কথা কবি গুড়ের মতো লেপড়ে যাবে গায়ে। ঠাকুর যে সারা আমার বাণী আমার শোনা যাচ্ছে, পরপর বাড়াইছি কি আমি, সারা কি সৎসঙ্গ বানাইছি, আমারই বাণী সারা আমার শোনা যাচ্ছে। সারা নির্মল ঘোষকে আমি চোখে দেখেছি, বুঝেছেন? সুতরাং সৎসঙ্গ করতে করতে আমাদের ভেতরে এমন একটা অস্তিত্ব তৈরি হয়ে যায়, এমন দম্ভ তৈরি হয়। কালকেও বলেছি, আজকেও বলছি, লক্ষণদা যাকে বললেন অহংকার, বিরক্তি, অধৈর্য আমাদের ক্রমান্বয়ে আমাদের অজ্ঞাতে, আমি বুঝতে পারবো না, ঈশ্বর থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। অ্যালার্ট থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্তে অ্যালার্ট থাকতে হবে। সেই অ্যালার্টনেসটা কেমন? ঠাকুরের মা এই বাড়ির ওপর দিয়ে হেঁটে পদ্মায় স্নান করতে যেতে, হঠাৎ যে বাড়ির যে মালিক ঈর্ষা, বিদ্বেষ, হিংসায় তার মাকে, বলবো তুই আমার উঠোনের উপর দিয়ে যাবি না। আরে গেলে একটু সুবিধা হয়, আমার বাড়িতে অনেক লোকজন তো খায়, রান্না করতে হয়। না তুই রাস্তা দিয়ে যাবি, এখান দিয়ে যাবি না। ঠাকুর ছিলেন না সামনে, অনেক দূরে। ঠাকুরের কাছে কি বললেন যে আপনার মাকে এই কথা বলেছেন অমুকে। ঠাকুর যখন দুপুরবেলা খেতে বসেছেন, তখন পাতে করে থালায় করে ভাত দিয়েছে। ঠাকুর থালাটা সরিয়ে দিয়েছেন, দিয়ে বললেন আমার এখানে গোবর দিয়ে লেপে মাটির ওপরে ভাত দে। মাটিতে ভাত খান? হ্যাঁ, যে ছেলে, যে সন্তান তার মার হেঁটে যাওয়ার পায়ের নিচে মাটির ব্যবস্থা করতে পারে না, সে সন্তানের থালায় ভাত খাওয়ার কোনো অধিকার নেই। ঠাকুর একদিন না, দীর্ঘদিন মাটিতে ভাত খেয়েছেন। পরে ভিক্ষে করে ওই ভদ্রলোক যখন অর্থের বিপর্যয়ে পড়েছেন, ঠাকুর এন্টার বাড়ি শুদ্ধ জমিটা কিনে নিয়েছেন। যেদিন কেনা হয়েছে সেদিন বলছেন আজকে থালায় ভাত দে। মা, তুই যে মাঠের উপর দিয়ে, যে উঠোনের উপর দিয়ে হেঁটে যেতিস, ওটা এখন তোর জমি, তুই তো জমির উপর দিয়ে হেঁটে যা। আমরা কি বলতাম, কে কলার ন্যাচার কিনে নিয়েছি, আমরা দম্ভ দেখাতাম। ঠাকুর কি করলেন, পাশে এসে দাঁড়িয়ে বললেন ভাগ্যিস আমার মা আপনি সেদিনও কথা বলেছিলেন, আমি যে কত অপদার্থ, অযোগ্য, ছাওয়াল হয়ে টের পাইনি মা কি করে ভালোবাসা লাগে, বাপে কি করে সম্মান করা লাগে, ছাওয়াল হয়ে টের পাইনি। ভাগ্যিস আমার মা সে কথা বলেছিলেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনার কাছে আমি ঋণী, আমার মার পায়ের নিচে জমির ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভদ্রলোক অবাক হয়ে, আমি এত অপমান করলাম, তার প্রত্যুত্তরে এইভাবে আমাকে তিনি জানাচ্ছেন। তিনি নিচু হয়ে ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছেন। ঠাকুর বলে আমারই তো আপনি প্রণাম করা উচিত, আপনি আমার প্রণাম করতেছেন কেন? আমাদের এই ধ্যানের মধ্য দিয়ে, এই গুণ যদি না জানি, তাহলে দম্ভ এবং অহংকার আমাকে ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে। ঠাকুর বলছেন সারা এখন দেখি সব চোখ বন্ধ করে উনি ঢিবির মতো বসে থাকে। চোখ বন্ধ করলে কি ধ্যান হয়? ধ্যান আচার আচরণ, কর্ম, চলা ফেরার মধ্য দিয়ে ধ্যান হয়। চোখ বোঝার সময় হলে চোখ আপনি বুঝে যায়, কসরত করে চোখ বুঝতে হয় না।